আহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। তো আমরা সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وسلم. আলহামদুলিল্লাহ, রোডস একাডেমির উদ্যোগে আয়োজিত আমাদের সিপিএসএস মার্চ 2026 পরীক্ষা কেন্দ্রিক নতুন ব্যাচের আজকে প্রথম ট্রায়াল ক্লাস। উপস্থিত সকলকে আমি রোডস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। একটু দুঃখ প্রকাশ করছি যে আমরা নির্ধারিত সময়ে ক্লাসটি শুরু করতে পারি নাই। তা আমার একটু টেকনিক্যাল সমস্যা ছিল, হঠাৎ করে পিসিটা হ্যাং করে। তো হ্যাং করার পরে অবস্থা এমন হয় যে এটা রিকভারি করতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগছে। তো সেই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আর আজকে আমরা প্রথম সেশনে রেখেছি শরিয়া স্ট্যান্ডার্ড 16 কমার্শিয়াল পেপারস। তো আজকে আমরা কমার্শিয়াল পেপার নিয়ে পড়ব। তো কমার্শিয়াল পেপার বলতে আমাদের চিন্তা চেতনায় যে বিষয়গুলো আসে, আউফিস শরিয়া স্ট্যান্ডার্ডে কমার্শিয়াল পেপার বলতে ওই বিষয়গুলোকে আসলে অন্তর্ভুক্ত করেনি, বরং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হিসাবে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলোকে চিনি জানি। তো আউফির এই 16 নম্বর শরিয়া স্ট্যান্ডার্ডে মূলত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আপনারা সবাই জানেন 1881 সালে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট পাশ হয় এবং 82 সাল থেকে এটা কার্যকর হয়। তো শুরু থেকে তিনটা ইনস্ট্রুমেন্টকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হিসাবে স্বীকৃতি বা মর্যাদা দেওয়া হয়, যেটা এনআই অ্যাক্টের ধারা 4-এর মধ্যে প্রমিজারি নোটের কথা বলা হয়েছে। এনআই অ্যাক্টের ধারা 5-এর মধ্যে বিল অফ এক্সচেঞ্জের কথা বলা হয়েছে এবং 6 নম্বর ধারাতে চেকের কথা বলা হয়েছে। তো 1881 সাল থেকে মূলত এই তিনটা ইনস্ট্রুমেন্টই ছিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। পরবর্তীতে যখন ডিমান্ড ড্রাফটের ব্যবহারটা ব্যাপকতা লাভ করে, তখন 1930 সালে, বেশ অনেক দিন পর, এনআই অ্যাক্টের 85 নম্বর যে ধারাটা ছিল সেই ধারাটা সংশোধন করে এখানে একটু আমেন্ডমেন্ট আনা হয়। 85-এর ধারাতে ডিমান্ড ড্রাফটকেও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মর্যাদা দেওয়া হয়। তো তখন পর্যন্ত এটা একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হিসেবে বিবেচিত হয়ে আসছিল। পরবর্তীতে 1947 সালে এই ডিমান্ড ড্রাফটটাকে এনআইএক্টে আরেকটু সংশোধন করে এটাকে চেকের মর্যাদা দেওয়া হয়। তো আজকের এই স্ট্যান্ডার্ডে আউফি এই স্ট্যান্ডার্ডটা পাবলিশ করেছে 2003 সালে, তার মানে আরো অনেক পরে। তো এরপরেও এই ইনস্ট্রুমেন্টগুলোকে কমার্শিয়াল পেপার কেন বললো, তারও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্যাকগ্রাউন্ডটা কি? 1930 সনে জেনেভাতে এই কমার্শিয়াল পেপার নিয়ে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1930 সনে। সেইখানে কোন কোন ইনস্ট্রুমেন্টগুলোকে ইন্টারন্যাশনালি কমার্শিয়াল পেপার হিসাবে স্বীকৃতি দেওয়া হবে, এই বিষয়টাই ছিল মূলত ওই কনভেনশনের আলোচ্য বিষয়। তো সেই কনভেনশনের মধ্যে তিনটা ইনস্ট্রুমেন্টকে কমার্শিয়াল পেপারের মর্যাদা দেওয়া হয়।
স্বীকৃতি দেওয়া হয়। একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে প্রমিজারি নোট, 2 নাম্বার হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, এবং 3 নাম্বার চেক। এই তিনটা ইনস্ট্রুমেন্টকে 1930 সনে ওই জেনেভা কনভেনশনের মধ্যে সর্বসম্মতভাবে কমার্শিয়াল পেপার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, এবং সেই স্বীকৃতি এখনো পর্যন্ত চলমান আছে। সেই দিন ওই সম্মেলনে আহ, যে সকল সদস্য দেশ বা সদস্য দেশদের যারা উপস্থিত ছিলেন সবাই সেই বিলে স্বাক্ষর করেছেন, এবং এই তিনটা ইনস্ট্রুমেন্টকে কমার্শিয়াল পেপার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো এই আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসাবেই আউফি যেহেতু গ্লোবাল কনটেক্সটে শরিয়া স্ট্যান্ডার্ডগুলো লিখেছে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের জন্য, সেই জন্য তারা গ্লোবাল আসপেক্টে ইন্টারন্যাশনালি যে তিনটা ইনস্ট্রুমেন্টকে কমার্শিয়াল পেপার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই তিনটা ইনস্ট্রুমেন্টকেই কমার্শিয়াল পেপার হিসেবে আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তো আজকের এই স্ট্যান্ডার্ড থেকে আমরা যে বিষয়গুলো বেসিক্যালি জানবো, এই যে তিনটা ইনস্ট্রুমেন্টের কথা আমরা বললাম, প্রমিজারি নোট, বিল অফ এক্সচেঞ্জ এবং কমার চেক, এই তিনটা ইনস্ট্রুমেন্টের প্রাথমিক আলোচনা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এগুলো আমরা জানবো। এই তিনটা ইনস্ট্রুমেন্ট দিয়ে লেনদেন করার ক্ষেত্রে শরিয়ার কি কি বিধান রয়েছে, আমরা এই ইনস্ট্রুমেন্টগুলো যে সকল ট্রানজেকশনে ব্যবহার করে থাকি ওই ট্রানজেকশনগুলোতে কোন প্রক্রিয়ায় বা কিভাবে ব্যবহার করলে ট্রানজেকশনগুলো ভ্যালিড হবে আর কিভাবে ব্যবহার করলে ট্রানজেকশনগুলো ভ্যালিড হবে না, কোন কোন ক্ষেত্রে বা কোন কোন ট্রানজেকশনে আমরা ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করতে পারবো এবং কোথায় ব্যবহার করতে পারবো না, এই বিষয়গুলো আজকের এই স্ট্যান্ডার্ড থেকে আমরা মূলত জানবো। আরো কয়েকটা বিষয় এখানে করা হয়েছে, যেমন টু নো দ্য রুলস ফর ডিলিং ইন কমার্শিয়াল পেপারস, কালেকশন, ডিসকাউন্টিং, পজেশন। ধরুন কালেকশন এই শব্দটার সাথে আমরা খুব বেশি সম্পৃক্ত, বিশেষ করে চেক এবং বিল অফ এক্সচেঞ্জ, এই দুইটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কালেকশনের বিষয়টা আসে, প্রায়শই আসে। আবার বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে ডিসকাউন্টিং এর একটা বিষয় সম্পৃক্ত আছে, আমরা ডিসকাউন্টিং করে থাকি। পজেশনের একটা বিষয় আছে, পজেশনটা হচ্ছে যে আমরা একটা ইনস্ট্রুমেন্ট আমরা হাতে পেলাম, এই যে ইনস্ট্রুমেন্ট, তিনটা ইনস্ট্রুমেন্টই কিন্তু ইকুইভ্যালেন্ট বা অঙ্কিত পরিমাণ টাকাকে রিপ্রেজেন্ট করে। 1 লাখ টাকার যদি একটা বিল অফ এক্সচেঞ্জ হয়, অথবা 1 কোটি টাকার যদি একটা প্রমিজারি নোট হয়, তাহলে এই প্রমিজারি নোটটা মূলত 1 কোটি টাকাকে রিপ্লেস করছে। তো যখনই লিকুইডেশন করার সুযোগ আসবে তখন এই প্রমিজারি নোটটা উপস্থাপন সাপেক্ষে আমি 1 কোটি টাকা পাবো। এখন এই প্রমিজারি নোটটা হাতে পাওয়ার সাথে সাথে আসলে 1 কোটি টাকার উপর আমার পজেশন তৈরি হবে কিনা। আবার দেখেন, আমরা যেহেতু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি, বাই সালাম ট্রানজেকশনের সাথে আমরা পরিচিত। বাই সালাম ট্রানজেকশনের একটা অন্যতম শর্ত হচ্ছে যে যখন কন্ট্রাক্টটা করা হবে, কন্ট্রাক্ট করার সময় সালাম ক্যাপিটাল পরিশোধ করতে হবে। কারণ এই শর্ত যদি পরিপালন না হয় তাহলে ওই ট্রানজেকশনটা শরিয়ার দিক থেকে ভ্যালিড হবে না। এখন একটা সালাম কন্ট্রাক্ট করার পরে কন্ট্রাক্টিং পার্টি যদি, পারচেজার বা বায়ার যদি একটা প্রমিজারি নোট দিয়ে এখানে পেমেন্ট দেয় অথবা বিল অফ এক্সচেঞ্জ দিয়ে পেমেন্ট দেয়, তাহলে এই সালাম কন্ট্রাক্ট আসলে বৈধ হবে কিনা। কারণ এখানে নির্ভর করছে পজেশনের সাথে সম্পর্ক, যে আমার পজেশনটা যদি তৈরি হয় তাহলে সালাম কন্ট্রাক্টটা ভ্যালিড হবে, আর যদি পজেশন তৈরি না হয় তাহলে তো সালাম কন্ট্রাক্ট ভ্যালিড হবে না, খুবই স্বাভাবিক। আবার আমার ধরেন একটা চেক আমি পেলাম, তো চেকটা পাওয়ার সাথে সাথে ওই সমপরিমাণ টাকার উপর আমার পজেশন তৈরি হয় কিনা। খুবই স্বাভাবিক, একটা ভ্যালিড একটা প্রশ্ন, যে আজকে আপনি একটা 1 লাখ টাকার চেক পাইলেন, এই চেক পাওয়ার সাথে সাথে আসলে 1 লাখ টাকার উপর আপনার পজেশন তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু কিছু বিষয় আছে। আবার অ্যাকসেপ্টেন্স, বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সের একটা প্রশ্ন থাকে। হ্যাঁ,
তো এই বিষয়গুলো আজকের স্ট্যান্ডার্ডে ক্লিয়ার করা হয়েছে। শরিয়া রেগুলেশনস ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ফর ডিলিং ইন কমার্শিয়াল পেপারস, তো এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আজকের স্ট্যান্ডার্ড থেকে জানবো। আওফির যে শরিয়া স্ট্যান্ডার্ডগুলো আছে, প্রত্যেকটা স্ট্যান্ডার্ডেরই একটা বিধিবদ্ধ নিয়ম ফলো করে এই লেখা হয়েছে, যেখানে স্ট্যান্ডার্ডের শুরুতেই স্কোপ থাকে, এরপরে জেনারেল আসপেক্টে আলোচনাগুলো থাকে, তারপরে শরিয়ার দিক থেকে কিভাবে ভ্যালিড হবে, কখন ভ্যালিড হবে, আর কখন ট্রানজ্যাকশনটা ইনভ্যালিড হবে, এই বিষয়গুলো তুলে ধরা হয়। সব শেষে একেবারে কন্টেম্পোরারি সময়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে সকল প্র্যাকটিস আছে ওই রিলেটেড, ওই প্র্যাকটিসগুলি তুলে ধরা হয়। তো এখানেও দেখেন এই যে শুরুতেই এই স্ট্যান্ডার্ডের স্কোপ আলোচনা করা হয়েছে। স্কোপের মধ্যে বলা হচ্ছে, দিস স্ট্যান্ডার্ড কভার্স কমার্শিয়াল পেপারস টু উইচ দ্য জেনেভা ইউনিফর্ম কনভেনশন অন দ্য ল অফ কমার্শিয়াল পেপারস কনফিডেন্সিয়াল, যেটা আমরা একটু আগে বলেছি যে আউফি এখানে তিনটা ইনস্ট্রুমেন্টকে কমার্শিয়াল পেপারের আলোচনায় অন্তর্ভুক্ত করেছেন, যে ইনস্ট্রুমেন্টগুলোতে এই জেনেভা কনভেনশনে কমার্শিয়াল পেপার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেগুলো কি? বিল অফ এক্সচেঞ্জ, প্রমিজারি নোট এবং চেক। This standard covers dealing in such commercial papers insofar as they conform to the rules and principles of Sharia. একেবারে কমন বা একবারে শরিয়ার বেসিক একটা কথা এখানে আলোচনা করা হয়েছে, যে শরিয়ার একটা বেসিক নির্দেশনাই হচ্ছে, যদি কোনো লেনদেনের ক্ষেত্রে, ট্রানজ্যাকশনের ক্ষেত্রে শরিয়া পরিপন্থী, শরিয়া পারমিট করে না এইরকম কোনো বিষয় অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে নির্দ্বিধায় ওই ট্রানজ্যাকশনটা শরিয়া পরিপন্থী হবে, ইনভ্যালিড হয়ে যাবে। তো এই স্ট্যান্ডার্ডে যে সকল কমার্শিয়াল পেপারের কথা বলা হয়েছে, এইগুলো দিয়ে যতক্ষণ পর্যন্ত শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো কিছু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রানজ্যাকশনগুলো ভ্যালিড। This standard doesn't cover anything that may possess the attributes of commercial paper other than the three types named above. এখানে যে তিনটা ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিজারি নোট এবং চেক, এই স্ট্যান্ডার্ডে আমরা যতগুলি বিষয় পড়ব এই তিনটা ইনস্ট্রুমেন্টের সাথেই কনফাইন্ড থাকবে। এছাড়াও আরো যে সকল ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো দেখতে অনেকটা চেকের মতো, যেমন ডিমান্ড ড্রাফটের কথা আমরা আলোচনা করেছি, এটাও অনেকটা চেকের মতো। আবার পে অর্ডার, এটা আমাদের কন্টেম্পোরারি সময়ে খুব বেশি আমরা ব্যবহার করে থাকি, ওইটাও অনেকটা চেকের মতো। বাট এই স্ট্যান্ডার্ডের আলোচনা ওই ইনস্ট্রুমেন্টগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অথবা আদার্স আরো কোনো বিষয় যদি থাকে যেগুলো এই তিনটার সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ, বাট ওই ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ডের আলোচনাগুলো প্রযোজ্য হবে না। তাহলে আমরা কেবল তিনটা বিষয় সম্পর্কে আজকে পড়ব। যত আলোচনা আমরা পড়ব সবগুলো এই তিনটা ইনস্ট্রুমেন্টের সাথেই সম্পর্কিত থাকবে বা রিলেটেড থাকবে। আমরা আরেকটা বিষয় একটু মাথায় রাখবো, যে আওফির শরিয়া স্ট্যান্ডার্ডগুলোতে যখনই দেখবেন ইনস্টিটিউশন শব্দটা ব্যবহার করা হয়েছে, ইনস্টিটিউশন মানে হচ্ছে ইসলামিক ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান। ইনস্টিটিউশন দিয়ে যখনই আলোচনায় ইনস্টিটিউশন শব্দটা আসবে তখন ওইটাকে ইসলামিক ব্যাংক বা ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানকে রিপ্লেস করতে হবে। কারণ ইসলামিক ব্যাংক ছাড়া অন্য কিছু বোঝানোর ক্ষেত্রে জাস্ট ওই রিলেটেড শব্দ ইউজ করা হয়েছে, বাট ইনস্টিটিউশন দিয়ে শুধুই ইসলামিক ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে ইন্ডিকেট করা হয়েছে। দেন ডেফিনেশন, শরিয়া ক্যারেক্টারাইজেশন অফ কমার্শিয়াল পেপারস। 2 নম্বরে এইগুলির সংজ্ঞাগুলি তুলে ধরা হয়েছে। এখানে আমরা খুব বেশি সময় দিব না, এই জন্য যে এইগুলো আসলে আপনারা ব্যাংকার মাত্র সবাই জানেন এই বিষয়গুলো। যেমন প্রথমে এনেছে বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জের তিনটা বৈশিষ্ট্য, এটা লিখিত হয়, ড্রয়ার কর্তৃক এটা সাইন করা থাকে, যিনি ড্রয়ার ইস্যু করেন, ইস্যুয়ার, তিনি এটা সাইন করেন, এবং এইখানে যে অর্ডারটা বিয়ার করে সেই অর্ডারটা হচ্ছে আনকন্ডিশনাল অর্ডার। কন্ডিশনাল অর্ডার যদি থাকে তাহলে এটা ভ্যালিড বিল অফ এক্সচেঞ্জ হবে না। তো নর্মালি রিটেন সাইন আনকন্ডিশনাল অর্ডার, এটা ফ্রম এ পার্সন টু অ্যানাদার পার্সন, মূলত যিনি এক্সপোর্টার বা ক্রেডিটর তিনি এই বিল অফ এক্সচেঞ্জটা ইস্যু করে থাকেন। তো বিল অফ এক্সচেঞ্জটা ইস্যু করে যিনি পাওনাদার, যিনি টাকা পান, তিনি মূলত তার পাওনার বিপরীতে বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করেন।
আর নর্মালি আমরা ফরেন ট্রেডের ক্ষেত্রেই বিল অফ এক্সচেঞ্জের ব্যবহারটা দেখি। সেখানে এক্সপোর্টার যিনি, তিনি বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করতেছেন কার বরাবর? টু অ্যানাদার পারসন, ইম্পোর্টার বরাবর, অথবা এলসি ইস্যুইং ব্যাংক, যে ব্যাংক এলসি ইস্যু করতেছে তার বরাবর এই বিল অফ এক্সচেঞ্জটা ইস্যু করা হচ্ছে। এখানে একটা অর্ডার দেওয়া হচ্ছে, সেই অর্ডারটা হচ্ছে টু পে আ সার্টেন সাম অফ মানি এর সাইড। যে এই বিল অফ এক্সচেঞ্জ একটা সুনির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের একটা অর্ডার এখানে বিয়ার করছে। পরিশোধটা কখন করবে? অ্যাট সাইট। যদি সাইট এলসি হয় তাহলে অ্যাট সাইট, আর যদি ইউজেন্স এলসি হয় তাহলে এটা পার্টিকুলার ডেট অথবা ডিটারমিনেবল ডেটে এটা পরিশোধ করবে। দেখেন, সাইট, পার্টিকুলার ডেট এবং ডিটারমিনেবল ডেট, এই তিনটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সাইট মানে তো যখনই উপস্থাপন করবে তখনই পরিশোধ করবে। পার্টিকুলার ডেট, যদি ডেট সুনির্দিষ্ট থাকে সেই সুনির্দিষ্ট ডেটে উপস্থাপন করবে। ডিটারমিনেবল ডেট হচ্ছে, আপনি দেখেন একটা সাইট এলসির ক্ষেত্রেও এটা কি উপস্থাপন করার সাথে সাথে আমরা পেমেন্ট দিতে পারি? ধরেন বিল অফ এক্সচেঞ্জ চলে আসছে, এলসিরা ছিল সাইট এলসি, তো বিল অফ এক্সচেঞ্জ আসার সাথে সাথে বা ডকুমেন্টস গুলি আসার সাথে সাথে কি আমরা পেমেন্ট করতে বাধ্য, নাকি আমাদের পেমেন্ট দেওয়ার জন্য নির্ধারিত একটা সময় আছে? আপনারা কি আছেন? 19 জনকে আমি দেখতে পাচ্ছি আপনারা। দেখেন, সাইট এলসির ক্ষেত্রে যখন ডকুমেন্টস গুলি উপস্থাপন হয় তখন 5 ওয়ার্কিং ডেজ আমরা সুযোগ পাই ইন্টারন্যাশনাল ল অনুযায়ী, যে 5 ওয়ার্কিং ডের মধ্যে পেমেন্ট করলেই এই পেমেন্টটা সাইট পেমেন্ট হিসেবে বিবেচিত হয়। তো সেই জন্য এটাকে ডিটারমিনেবল ডেট বলা হয়েছে। কাকে পরিশোধ করবে? টু থার্ড পার্সন অর টু দ্য অর্ডার অফ দ্যাট থার্ড পার্সন অর টু দ্য বিয়ারার অফ দ্যাট অর্ডার। তো এই থার্ড পার্সন মিন্স বেনিফিশিয়ারি, এই বেনিফিশিয়ারিটা এক্সপোর্টার হিমসেলফ হতে পারে, যে এক্সপোর্টার নিজেই এটার বেনিফিশিয়ারি, অথবা এক্সপোর্টার বেনিফিশিয়ারিতে যদি কাউকে উল্লেখ করে দেন তাহলে ওই ব্যক্তি হবেন বেনিফিশিয়ারি। এখানে তিনটা বৈশিষ্ট্য আমরা পেলাম বিল অফ এক্সচেঞ্জের। এটা লিখিত হবে, ড্রয়ার কর্তৃক সিগনেচার করা থাকবে, আনকন্ডিশনাল অর্ডার বিয়ার করবে, ইস্যু করবেন ক্রেডিটর এক্সপোর্টার, ইস্যু করা হবে ইম্পোর্টার বরাবর বা এলসি ইস্যুইং ব্যাংক বরাবর। আর এখানে পেমেন্ট নির্দেশনা থাকবে অ্যাট সাইট, অথবা পার্টিকুলার ডেটে, অথবা ডিটারমিনেবল ডেটে। পেমেন্ট পাবেন বেনিফিশিয়ারি ড্রয়ার হিমসেলফ হতে পারেন, অথবা আদার দেন ড্রয়ার বেনিফিশিয়ারি হতে পারে। প্রমিজারি নোট। আচ্ছা, স্ক্রিনটা কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন? আমার এই মুভমেন্টের সাথে সাথে আপনাদের এখানে মুভমেন্ট হচ্ছে কিনা? জি জি হচ্ছে। যে একটু মানে ইয়া করেন, আমার লোক তো বেশি না আপনারা, আহ, ভিতর এতে আপনার স্টেশনে নয়েজ না থাকলে আপনারা আনমিউট অবস্থায় থাকতে পারেন। দেন 2 নম্বর হচ্ছে প্রমিজারি নোট। ইস্যু পার্সপেক্টিভে বিল অফ এক্সচেঞ্জ আর প্রমিজারি নোট হচ্ছে উল্টা। বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করছে যিনি পাওনাদার তিনি, আর প্রমিজারি নোট ইস্যু করেন যিনি ডেটর তিনি। যেমন আমরা এই লোনের ক্ষেত্রে আমরা বা বিনিয়োগের ক্ষেত্রে এই বিনিয়োগ গ্রাহকের কাছ থেকে আমরা প্রমিজারি নোট নিই। তাহলে এই প্রমিজারি নোটটা আসলে আহ, সে ইস্যু করার মাধ্যমে একটা জাস্ট একটা ঘোষণা দিচ্ছে যে আমি আপনার কাছ থেকে এত টাকা নিয়েছি, অ্যাজ পার কন্ট্রাক্ট ওইখানে লেখা থাকে যে এত দিনের মধ্যে বা এত তারিখে আমি এই টাকাটা, আপনি প্রমিজারি নোট উপস্থাপন করা মাত্রই এই টাকাটা আমি পরিশোধ করতে বাধ্য থাকবো, অথবা অ্যাজ পার কন্ট্রাক্ট যে টার্মস কন্ডিশন থাকে সেই অনুযায়ী লেখা থাকে। এইখানেও সেম কথাটাই বলা হয়েছে যে এটা একটা সার্টিফিকেট ওয়ার বাই দ্য ইস্যুয়ার প্রমিসেস টু পে আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি। যে এইখানে ডেটর যিনি, ঋণগ্রস্ত ব্যক্তি যিনি, দায়গ্রস্ত ব্যক্তি যিনি, তিনি একটা সার্টিফিকেট ইস্যু করেন, যে সার্টিফিকেটের মাধ্যমে তিনি মূলত আন্ডারটেকেন দিচ্ছেন একটা নির্দিষ্ট অঙ্ক পরিশোধ করার ব্যাপারে। কখন পরিশোধ করবেন? অ্যাট সাইট। ওই আগের মতো একই কথা, অ্যাট সাইট, অথবা পার্টিকুলার ডেট,
অথবা ডিটারমিনেবল ডেট। এট সাইড মানে এখানে যদি টাইম উল্লেখ করা না থাকে, যেমন আমরা লোন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেকে এসে আমাদের কাছে লোন চাই, ধার চাই, আমরা তাকে ধার দিয়ে দিই, কিন্তু কখন পরিশোধ করবে এই কথা কিন্তু আমরা বলি না। এখন শরিয়ার হুকুম হচ্ছে, এইভাবে যদি কোনো কর্জ লেনদেন হয় অথবা লেন্ডিং বোরোয়িং হয়, সেই ক্ষেত্রে যিনি ক্রেডিটর তিনি যখন চাইবেন তখনই ডেটর টাকাটা পরিশোধ করতে বাধ্য। তার মানে এর সাইড, যখন এই প্রমিজারি নোটটা উপস্থাপন করা হবে, মানে এইভাবে যদি ঋণটা হয় কোনো ধরনের টাইম নির্ধারণ না করে, তাহলে যখনই প্রমিজারি নোট উপস্থাপন করবে তখনই কিন্তু টাকা পরিশোধ করতে বাধ্য। আবার পার্টিকুলার ডেট যদি সুনির্দিষ্ট ডেট থাকে, তাহলে ওই দিন টাকা পরিশোধ করার অঙ্গীকার করবে। ডিটারমিনেবল ডেটটা হচ্ছে, যেমন ধরেন আমরা শর্ট টার্ম এই বিনিয়োগের ক্ষেত্রে সাধারণত বিনিয়োগ করার পরে আমরা গ্রাহককে 1 বছর পর্যন্ত টাইম দিয়ে থাকি। সে নেসেসারিলি 1 বছর পরেই পরিশোধ করবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু থাকে না। বাট ওই 1 বছরের মধ্যে সে যে কোনো সময় কিন্তু পরিশোধ করতে পারে। দ্যাট মিনস ডিটারমিনেবল ডেট, যে ওনার জন্য ডিটারমিনেশন করা আছে ঋণ নেয়ার দিন থেকে 1 বছর পর্যন্ত যে এক্সপায়ারি ডেট আছে, ওই পর্যন্ত তার জন্য কিন্তু এই একটা সুযোগ আছে যে এর মধ্যে সে যে কোনো সময় পরিশোধ করতে পারবে। এই জন্য এইটাও ডিটারমিনেবল ডেট বলা হয়েছে। টু অ্যানাদার পারসন বেনিফিশিয়ারি, শরিয়ার দিক থেকে এই প্রমিজারি নোটটাকে বলা হয় সার্টিফিকেট অফ ডেট। এটাকে জাস্ট ডেট সার্টিফিকেট বলা হয়। তাহলে প্রমিজারি নোট ইস্যু করেন একজন ডেটর বা ঋণগ্রস্ত ব্যক্তি, যিনি ঋণ নেন, বড়োয়ার। এই বড়োয়ারের পক্ষ থেকে প্রমিজারি নোটটা ইস্যু করেন। প্রমিজারি নোটের মাধ্যমে তিনি মূলত ক্রেডিটরকে এই আন্ডারটেকেন দেন যে আপনি এই প্রমিজারি নোট উপস্থাপন করার সাথে সাথে অথবা অ্যাজ পার কন্ট্রাক্ট নির্ধারিত ডেটে বা ডিটারমিনেবল ডেটে উল্লেখিত পরিমাণ টাকা আমি আপনাকে পরিশোধ করব। এই আন্ডারটেকেনটা তিনি প্রদান করেন, আর এটাকে বলা হয় সার্টিফিকেট অফ ডেট। 3 নাম্বার ইনস্ট্রুমেন্ট হচ্ছে চেক। এই চেকের ক্ষেত্রেও 3টা পক্ষ, ড্রয়ার, ড্রয়ি, পেয়ি বা বেনিফিশিয়ারি। ড্রয়ার হচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার, ড্রয়ি হচ্ছে ব্যাংক, আর বেনিফিশিয়ারি হচ্ছে ড্রয়ার নিজেও হতে পারেন অথবা আদার দেন ড্রয়ারও হতে পারে। এইখানেও একই কথা, এটাও একটা সার্টিফিকেট, এটা একটা রিটেন অর্ডার কন্টেন করে, এবং এখানে আনকন্ডিশনাল একটা অর্ডার এই কন্টেন করে, বেয়ার করে। তো এইখানেও দেখেন, টু পে আ সার্টেন সাম অফ মানি টু এ থার্ড পারসন এট সাইট। এই ক্ষেত্রে আর কিন্তু নির্দিষ্ট ডেট অথবা ডিটারমিনেবল ডেট কোনো কিছুই কিন্তু বলে নাই, শুধু অ্যাট সাইড, যে এটা যখন চেকটা উপস্থাপন করবে, উপস্থাপন করার সাথে সাথে বেনিফিশিয়ারিকে ড্রয়ি এই সমপরিমাণ টাকা পরিশোধ করবেন। শরিয়ার দিক থেকে চেক দিয়ে যে লেনদেনগুলো হয়, এই চেকের লেনদেনকে বলা হয় হাওয়ালা। চেক দিয়া যখন লেনদেন করা হয়, এই চেক দিয়া লেনদেন করলে ওই লেনদেনগুলোকে শরিয়ার কন্ট্রাক্ট, শরিয়ার যে সকল কন্ট্রাক্ট আছে তার মধ্যে ওয়ান অফ দ্য এই রিনাউন কন্ট্রাক্ট হচ্ছে হাওয়ালা। তো চেকের লেনদেনগুলোকে হাওয়ালা বলা হয়। তো হাওয়ালাটা আসলে 2 ধরনের হয়ে থাকে, রেস্ট্রিক্টেড হাওয়ালা এবং আনরেস্ট্রিক্টেড হাওয়ালা। তো আমরা হাওয়ালা সম্পর্কে 7 নাম্বার শরিয়া স্ট্যান্ডার্ড আছে, বড় একটা স্ট্যান্ডার্ড, ওইখানে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে হাওয়ালা কিভাবে হবে, হাওয়ালা ট্রানজ্যাকশনটা কখন হবে, হাওয়ালা ট্রানজ্যাকশনটির ইম্প্যাক্টটা কি হবে, হাওয়ালা ট্রানজ্যাকশনের মাধ্যমে রাইটস এন্ড অব্লিগেশনটা কিরকম হবে, ইত্যাদি বিষয়। তাহলে দেখেন, আমরা এখানে 3টা ইনস্ট্রুমেন্টের পরিচিতি পেলাম। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টেরই কিন্তু শরিয়ার একটা বেসিস আছে। যেমন আপনারা চেকের ক্ষেত্রে দেখলেন যে চেকের শরিয়া বেসিসটা হচ্ছে হাওয়ালা। হাওয়ালা ট্রানজেকশন যেহেতু বা হাওয়ালা কন্ট্রাক্ট যেহেতু শরিয়াতে বৈধ, এই জন্য চেক দেওয়ার লেনদেনটাও শরিয়াতে বৈধ। অ্যাজ পার হাওয়ালা চেক ট্রানজেকশনগুলো শরিয়াতে বৈধ। প্রমিজারি নোটের ক্ষেত্রে আমরা পেলাম যে এটা হচ্ছে, এটা হচ্ছে একটা সার্টিফিকেট অফ ডেট, ডেট সার্টিফিকেট। এইটারও একটা শরিয়ার ভিত্তি আছে। সেই শরিয়ার ভিত্তিটা কি? ওই যে কোরআন শরীফের মধ্যে একটা সূরা বাকারাতেই আসছে যে তোমরা যখন বাকিতে
না, তোমরা যখন কাউকে কোনো টাকা ধার দাও তাহলে ওই কথাটা লিখে রাখো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি ধার দাও। ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালি মুসাম্মা ফাকতুবু, যদি তোমরা নির্দিষ্ট সময় দিয়ে কাউকে কোনো ধার দাও তাহলে ওটা লিখে রাখো, আল্লাহ পাক বলেছেন। তো ওই ভিত্তি থেকেই কিন্তু প্রমিজারি নোটের প্রচলনটা আসছে, যে আল্লাহ পাক লিখে রাখতে বলছেন। প্রমিজারি নোটটা মূলত ঋণের বিষয়টা লিখে রাখা হয়, আর কিছু না। বিল অফ এক্সচেঞ্জের শরিয়া বেসিসটা হচ্ছে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের আমলে সাহাবীদের মধ্যে একটা এই প্র্যাকটিস প্রচলিত ছিল। সেই প্র্যাকটিসটাকে হচ্ছে এরকম, যেমন ধরেন অনেক সাহাবীর ক্ষেত্রে এরকম পাওয়া যায় যে একজন সাহাবী, উনি অনেক সাহাবী আর কি, দেখা গেছে যে উনি মক্কাতে লেনদেন করতেছেন, মক্কায় ব্যবসা বাণিজ্য করতেছেন। ওনার এক ভাই আছে সিরিয়াতে বা কুফাতে বা ইরাকে, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতেছেন, যেখান থেকে মূলত ওই আমরা এখন যেরকম ক্রস বর্ডার ট্রানজেকশন করি, এরকম এই বণিক দল ওই অঞ্চলগুলিতে যেতেন, যা অনেকে পণ্য বিক্রি করতে যাইতেন, অনেকে পণ্য কিনে আনতে যাইতেন। তো আরবের ওই মরু অঞ্চলগুলিতে নগদ টাকা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, দিনার দিরহাম এগুলি নিয়ে চলাচল করাটা অনেকটা রিস্কি ছিল, কারণ রাস্তাঘাটে দেখা যেত যে ডাকাতের আক্রমণ এগুলো ছিল আর কি। তো এইগুলো থেকে এড়ানোর জন্য তৎকালীন সময়ে ওনারা একটা পদ্ধতি বের করলেন। সে পদ্ধতিটা কি? মক্কায় যিনি ব্যবসা বাণিজ্য করতেছেন, তার যদি কোনো আত্মীয় বা কোনো পরিচিত বা কোনো ভাই ব্রাদার ওই যে অঞ্চলে বণিক দল যাচ্ছে ওইখানে যদি থাকতেন, তাহলে ওনারা যারা পণ্য বিক্রি করতে বা পণ্য কিনতে যাচ্ছেন তাদের কাছ থেকে দিনার দিরহামগুলি নিয়ে নিতেন, নিয়ে তাদেরকে একটা নোট লিখে দিতেন, যে নোটটাকে বলা হয়তো সুপ্তাজা। একটা নোট লিখে দিতেন ওনার ওই ভাই বরাবর বা ওনার আত্মীয় বরাবর, যে অমুক ব্যক্তিকে এত টাকা পরিশোধ করে দিবেন। এবং যখন এই নোটটা ওনাকে দেওয়া হতো তখন উনি এই পরিমাণ টাকা পরিশোধ করে দিতেন। এই যে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে যে সুবতাদার প্রচলনটা ছিল, সেই প্রচলন থেকেই মূলত আসছে বিল অফ এক্সচেঞ্জের প্রচলন। তো এটারও শরিয়া বেসিস এখানে, বিল অফ এক্সচেঞ্জেরও শরিয়া বেসিস আছে। প্রমিজারি নোটের তো বললাম কোরআনে সরাসরি ডিরেক্ট কোরআনের আয়াতই আছে, সূরা বাকারার আয়াত। আর চেকের ক্ষেত্রে শরিয়ার বেসিসটা হচ্ছে হাওয়ালা। এখন দেখেন হাওয়ালা শব্দটা, হাওয়ালার সাথে আমরা আসলে আহ, সবাই একটু একটু পরিচিত, কিন্তু ক্লিয়ার না। দেখুন আমরা কথাবার্তার মধ্যে আমাদের এই চলাফেরার ক্ষেত্রে এই হাওয়ালা শব্দটা আমরা প্রায়শই ব্যবহার করি। অনেক সময় আমরা আমাদের কলিগদেরকে বা বন্ধু বান্ধবদেরকে বলি যে আচ্ছা তোর যে এই যে কাজটা আছে এটা যদি তুই করতে না পারস তাহলে আমাকে হাওয়ালা করে দে। অথবা আমি বলি যে এই তোর তো এই কাজটা করার কথা ছিল, তুই যদি পারস তাহলে করে ফেল, আর যদি না পারস তাহলে আমাকে হাওয়ালা করে দিস। তার মানে কি, আমি যাকে বলতেছি হাওয়ালা করে দিতে, কাজটা ছিল তার, সে কাজটা করতে যদি না পারে তাকে আমি বলতেছি আপনি যদি করতে না পারেন তাহলে আমাকে হাওয়ালা করে দেন, মানে তার কাজটা আমার উপর ট্রান্সফার করে দেন। আসলে হাওয়ালাটা অনেকটা এরকমই। শরিয়ার দৃষ্টিকোণ থেকে হাওয়ালাটা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, যিনি ঋণগ্রস্ত, এই ঋণগ্রস্ত ব্যক্তি যখন দেখেন যে তিনি নির্ধারিত সময়ে ঋণটা পরিশোধ করতে পারবেন না, তখন ওই নির্ধারিত সময়ে ঋণটা পরিশোধ করার জন্য যখন অন্য একজন ব্যক্তিকে রিকোয়েস্ট করেন, এবং ওই ব্যক্তি যখন তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করার দায়িত্বটা নেয়, তখন এই ট্রানজাকশনটাকে বলা হয় হাওয়ালা। অর্থাৎ যিনি ঋণগ্রস্ত ব্যক্তি, তিনি পরিশোধ করতে পারছেন না, তার পক্ষ থেকে তৃতীয় আরেক পক্ষ তিনি পরিশোধ করে দিচ্ছেন। তো এই ধরনের ট্রানজেকশন গুলোকে হাওয়ালা বলা হয়। এরকম ট্রানজেকশন আমাদের সমাজে মাঝে মাঝেই হয়ে থাকে, এবং এটা অনেক সওয়াবের একটা কাজ। কেউ যদি কারো ঋণ পরিশোধের দায়িত্ব নেয়, তার ব্যাপারে অনেক সওয়াবের নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই হাওয়ালাটা দুই ধরনের হতে পারে, রেস্ট্রিক্টেড হাওয়ালা হতে পারে আর আনরেস্ট্রিক্টেড হাওয়ালা হতে পারে। রেস্ট্রিক্টেড কখন হবে আর আনরেস্ট্রিক্টেড কখন হবে, এই বিষয়গুলো আমরা একটু আমরা জানবো অবশ্যই। এইখানে দেখেন একটা বিষয় আছে, আপনাদের কাছে যদি সফট কপি বা হার্ড কপি থাকে, ইট ইজ কনসিডার্ড এ রেস্ট্রিক্টেড হাওয়ালা ইফ দ্য ড্রয়ার ইজ এ ডেটর টু দ্য ড্রয়ি, এইভাবে মনে হয় টেক্সটটা আছে। তো এই ডেটরটা আসলে ভুল, এখানে ডেটর না হয়ে ক্রেডিটর হবে। অর্থাৎ রেস্ট্রিক্টেড হাওয়ালা হবে কখন, এই যে আমরা বললাম, ধরেন আমাদের এখানে এনামুল ভাই আছেন,
হজ ফাইন্যান্সের। এনামুল ভাই খুব ভালো মানুষ, সলভেন্ট মানুষ। হঠাৎ করে তিনি এই একটু ইয়াতে পড়ে গেলেন, আর্থিক একটু টানাপোড়েনে পড়ে গেলেন। তো তিনি তার এক বন্ধু, ওনার এক বন্ধু ধরেন আতিকের কাছ থেকে 50,000 টাকা ধার নিলেন। ধার নেওয়ার সময় বললেন যে ভাই তুমি আমারে 50,000 টাকা দাও, আমি নভেম্বর মাসের 15 তারিখে তোমাকে দিয়ে দেবো। এখন তিনি দেখলেন যে নভেম্বর মাসের 15 তারিখের আগে তার হাতে একটা টাকা চলে আসবে, ওই টাকা দিয়ে তিনি পরিশোধ করে দিতে পারবেন। কিন্তু টাকাটা নেওয়ার পরে যখন ওনার নিজস্ব যে সোর্স থেকে টাকাটা তিনি পাবেন ওইখানে যখন তিনি কন্ট্যাক্ট করলেন, তখন উনি দেখলেন যে এই সোর্স থেকে তো 15 তারিখের মধ্যে টাকা আসবে না। তাহলে এই যে আতিকের কাছ থেকে যে টাকাগুলি নিলেন, তাকে তো 15 তারিখে যদি তিনি পরিশোধ করতে না পারেন, তাহলে ওনার জবানের বরখেলাপ হবে, ওয়াদা বরখেলাপ হবে, ওনার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হবে, আরো অনেক কিছু। তো উনি দেখলেন যে ওনার সাথে যেহেতু একটা ওয়াদা দিয়েছেন, ওয়াদাটা ঠিক রাখা দরকার, কিন্তু কোনোভাবেই তো উনি টাকা ম্যানেজ করতে পারবেন না। তো উনি করলেন কি, উনি আব্দুল লতিফ ভাইরে গিয়ে, আব্দুল লতিফ ভাই খুব পরিচিত মানুষ, বন্ধু মানুষ, ভালো সম্পর্ক এবং সলভেন্ট মানুষ। তিনি আব্দুল লতিফ ভাইকে গিয়ে রিকোয়েস্ট করলেন যে ভাই, আহ, আমি তো আতিক ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিছি, 15 তারিখে দেওয়ার কথা। তো আমি যে সোর্স থেকে টাকাগুলি পাওয়ার কথা, ওই সোর্স থেকে আমি টাকাটা পাবো না। তুমি যদি আমার টাকাটা পরিশোধ করার দায়িত্ব নাও, তাহলে আমার ইজ্জতটা একটু বাঁচে, ইজ্জতটা রক্ষা হয়। তখন আব্দুল লতিফ ভাই দেখলেন যে না, উনি তো খুব ভালো মানুষ, হঠাৎ করে হয়তো বিপদে পড়ছে। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি আপনার পক্ষ থেকে পরিশোধ করে দিব। তখন আব্দুল লতিফ ভাই আতিক ভাইয়ের কাছে গিয়ে বললেন যে ভাই, আমি তো আপনার কাছে 50,000 টাকা নিচ্ছি, তো আমার পক্ষ থেকে টাকাটা আব্দুল লতিফ ভাই পরিশোধ করে দিবে যদি আপনি রাজি থাকেন। তা এখন আতিক ভাইও দেখলো যে আব্দুল লতিফ ভাই উনিও চিনে, খুব সলভেন্ট মানুষ, ভালো মানুষ, ওয়াদা রক্ষা করেন, ক্রেডিট অর্থী মানুষ। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে আমাদের এনামুল ভাই গিয়ে বললেন আব্দুল লতিফ ভাইকে, আব্দুল লতিফ ভাই ওনার কথাটা রাখলেন, অ্যাকসেপ্ট করলেন। দেন তিনি আবার রিকোয়েস্ট করলেন ওনার যে ক্রেডিটর আছে ক্রেডিটরকে, এবং তিনিও এটাকে অ্যাকসেপ্ট করলেন। এই একজনের পক্ষ থেকে অফার, দুইজনের পক্ষ থেকে রিসিভ, এর মাধ্যমে যে কন্ট্রাক্টিং রিলেশনশিপটা তৈরি হয়েছে, এটাই হচ্ছে হাওয়ালা। এখন দেখেন এখানে আব্দুল লতিফ ভাই পরিশোধের দায়িত্ব নিয়েছে জাস্ট সৌজন্যতা বোধ থেকে, আর কিন্তু অন্য কিছু না। তো এই যে সৌজন্যতা বোধ থেকে দায়িত্বটা নিয়েছেন, এইটাও একটা হাওয়ালা, আর এই হাওয়ালাটাকে বলা হয় আনরেস্ট্রিক্টেড হাওয়ালা। এখন যদি সিচুয়েশনটা এরকম হয় যে আতিক ভাইয়ের কাছ থেকে এনামুল ভাই টাকা নিয়েছেন, নেওয়ার পরে উনি পরিশোধ করার কথা বলেছেন 15 তারিখ, তো উনি আবার আব্দুল লতিফ ভাইয়ের কাছে 50,000 টাকা পায়, যেটা দেওয়ার কথা 14 বা 15 তারিখ। এখন উনি এসে আব্দুল লতিফ ভাইকে বললেন যে ভাই, তুমিও তো আমাকে 14 তারিখ বা 15 তারিখ টাকাটা দেওয়ার কথা, তো তোমার এই টাকাটা আমাকে না দিয়ে তুমি আতিক ভাইকে দিয়ে দিও। তা আবার আব্দুল লতিফ ভাই আতিক ভাইকে গিয়ে বললেন যে আপনাকে এই লতিফ ভাই টাকাটা দিয়ে দিবে। কারণ আব্দুল লতিফ ভাই দেখলো ওনাকে দেওয়া, ওনাকে দিলেও তো দিতেই হবে, আর আতিক ভাইয়ের দিলে যদি হয় তাহলে তো আর কোনো সমস্যা নাই, আতিক ভাইয়ের দিলে যদি ওনার একটু উপকার হয়, হইলো। তো দেখেন, দ্বিতীয় সিচুয়েশনটাতে এই আব্দুল লতিফ ভাই টাকাটা পরিশোধ করার দায়িত্ব নিলেন সৌজন্যতা বোধ থেকে না, ওনার কাছে পাওনা ছিল, ওই পাওনা টাকা থেকে পরিশোধ করার দায়িত্ব নিলেন। এখন আগে থেকে পাওনা ছিল, সেই পাওনা টাকা থেকে যদি পরিশোধ করার দায়িত্ব নেওয়া হয়, এই হাওয়ালাটাকে বলা হয় রেস্ট্রিক্টেড হাওয়ালা। আমরা এতক্ষণ যেরকম আলোচনা করলাম সেই অনুযায়ী হাওয়ালার মধ্যে আমরা তিনটা পক্ষ পাবো। হাওয়ালা মিন্স ট্রান্সফার অফ ডেট, যে এখানে আমরা নিয়ে আসছি এটা। হাওয়ালা মানে হচ্ছে ডেট ট্রান্সফার হয়ে যাওয়া। এক এখানে ডেটর চেঞ্জ হয়ে যান, একজন ডেটর ইজ রিপ্লেস বাই অ্যানাদার ডেটর। একজন, যেমন এখানে আব্দুল লতিফ ভাই ছিলেন ডেটর, যখন হাওয়ালা কন্ট্রাক্ট হলো তখন আব্দুল লতিফ ভাইয়ের জায়গায় ডেটর হয়ে গেলেন, না ওই এনামুল ভাই ছিলেন ডেটর, সেই জায়গায় রিপ্লেসড হয়ে ডেটর হয়ে গেছেন আব্দুল লতিফ ভাই। আর এটা একটা বাইন্ডিং কন্ট্রাক্ট, এখানে তিনটা পক্ষ থাকে, একটা পক্ষ হচ্ছে পাওনাদার, আরেকটা প্রকৃত দেনাদার বা ঋণগ্রস্ত ব্যক্তি, আর তৃতীয় পক্ষ হচ্ছে নতুনভাবে যিনি দায়িত্ব
এই পরিশোধের দায়িত্ব গ্রহণ করেন। শরিয়ার পরিভাষায় যিনি পাওনাদার তাকে বলা হয় মুহাল, যিনি দেনাদার বা ঋণগ্রস্ত তিনি হচ্ছেন মুহিল, আর যিনি নতুনভাবে পরিশোধের দায়িত্ব নেন তিনি হচ্ছেন মুহাল আলাইহি। আর ইংরেজি কনসেপ্টে বলা হয় ট্রান্সফারি, ট্রান্সফারার আর পেয়ার। এখানে আমরা একটু ইলাস্ট্রেশন নিয়ে আসছি যেভাবে হয়ে থাকে। এতক্ষণ আমরা যা বলছি আসলে সিচুয়েশনটা এখানে ওইভাবেই তুলে ধরা হয়েছে, আমরা আর এখানে থাকলাম না। তো এই তিনটা কনসেপ্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা শরিয়ার আলোচনাতে এখন আলোচনাটা শুরু করব। আমরা বেসিক যে আলোচনাগুলো করলাম এইখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? দেখেন, গত সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হয়ে গেছে এই পরীক্ষা থেকে যে বিষয়টা ক্লিয়ার হয়েছে, আউফির এই শরিয়া স্ট্যান্ডার্ডের যে টেক্সটগুলো আছে এখানে যে কনসেপ্টগুলো আছে প্রত্যেকটা কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে পরীক্ষা খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি সবগুলো কনসেপ্ট ক্লিয়ার রেখে আপনারা পরীক্ষার হলে যান তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই আপনার পাশ ঠেকায় দিবে। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওরা সব কনসেপচুয়াল প্রশ্ন করে, আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে পানির মতো পরীক্ষা দিয়ে বের হয়ে আসবেন। যেমন এই যে আমাদের রোজে আপা শুরুতে দেখছিলাম আমাদের এখানে জয়েন করছেন, রোজে আপা কিন্তু 3 ঘন্টাও লাগে নাই, উনি 3 ঘন্টার অনেক আগেই পরীক্ষা শেষ করে বের হয়ে চলে আসছেন, কারণ ওনার কাছে কনসেপ্টগুলি ক্লিয়ার ছিল। হলে ঢুকছেন, পরীক্ষা এই অল্প সময়ে ওনার পরীক্ষা শেষ হয়ে গেছে এবং পাশ করে বের হয়ে আসছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। আর আমরা গত ব্যাচেও আপনারা দেখছেন সর্বোচ্চ সংখ্যক ক্লাস কিন্তু আমরা নিয়েছি। আমাদের মূল উদ্দেশ্যটাই ছিল যে প্রত্যেকেই কনসেপ্টটা ক্লিয়ার করে পরীক্ষার হলে ঢুকুক। এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা আমাদের অনেক সমস্যাও হয়েছে, অনেক বিভিন্নভাবে আমরা গত ব্যাচটা এই ব্রেক ইভেনেও পৌঁছাতে পারিনি। তারপরেও কিন্তু আমরা আমাদের কমিটমেন্টের দিক থেকে এক চুলো আমরা কিন্তু ব্যর্থ হয়ে করি নাই। আমরা যা কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্ট আমরা রক্ষা করেছি। এবং আহ, এই ব্যাচ না, আমরা এই রোডস একাডেমি যতদিন থাকবে এবং আমরা যতদিন থাকবো ইনশাল্লাহ আমাদের এখান থেকে যে কমিটমেন্টগুলি আমরা দিব অক্ষরে অক্ষরে আমরা সেই কমিটমেন্ট বাস্তবায়ন করব। এবং আমাদের চেষ্টা থাকে সবসময় কমিটমেন্টের চাইতে বেশি কিছু করা। এটা আমাদের একবারে উদ্দেশ্য। আমরা এখানে প্রফেশনালি আসলে রোডস একাডেমি চালু করি নাই। আমাদের উদ্দেশ্যই হচ্ছে ফিকুল মুআমালাতের উপর একটু এই দাওয়াতি কাজ করা, যার কারণে অনেকেই আমাদের প্রতি বিরক্ত হন। তারপরেও আমরা এই বিষয়গুলো ইন ডিটেলস যাই, কারণ আমরা এখন যে লেভেলে আছি এই ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানে বা আমরা বয়সেরও যে লেভেলে আছি এই লেভেলে ফিকহুল মুআমালাত জানার জন্য এছাড়া আর কিন্তু আমাদের কোনো পথ নাই। কারণ আমরা এই যে মাদ্রাসায় যাব, মাদ্রাসায় গিয়ে পড়বো, ফিকহুল মুআমালাত সম্পর্কে জানবো, এইটা কিন্তু আসলে আমাদের দ্বারা আসলে সম্ভব না। হ্যাঁ, এটা সম্ভব না। তো আওফিকে আসলে ধন্যবাদ জানাই যে ওনারা মোটামুটি আধুনিক যে মাসালা মাসাইলগুলি আছে যেগুলো আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রয়োজন, যেগুলো আমাদের ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে প্রয়োজন, এই বিষয়গুলোকে ওনারা খুব সুন্দরভাবে এই এখানে কম্পাইলেশন করেছেন এবং আমাদেরকে একটা জানার সুযোগ করে দিয়েছেন। এবং এখানে আরেকটা বিষয় করবেন, এই বাংলাদেশে আমরা যে প্র্যাকটিসগুলি করি আওফির শরিয়া স্ট্যান্ডার্ডগুলো যখন আমরা পড়বো আমরা রিলেট করার চেষ্টা করব এবং আমরা করেও থাকি সব সময়। কিন্তু আমরা আমাদের প্র্যাকটিস দিয়ে আউফির কোনো বক্তব্যকে মূল্যায়ন করব না। যদি আমাদের প্র্যাকটিস দিয়ে আউফিকে মূল্যায়ন করি তাহলে কিন্তু পরীক্ষার হলে আমাদের খারাপ হবে। আপনি অবশ্যই আমাদের প্র্যাকটিসের সাথে আউফিকে রিলেট করবেন, সবকিছুই করবেন, বাট পরীক্ষার পরে। কারণ আউফিক গ্লোবাল কনটেক্সটের স্ট্যান্ডার্ডগুলো লিখেছে, যার কারণে অনেকগুলো বিষয় আমাদের প্র্যাকটিসের সাথে হুবহু মিলে যাবে এবং কিছু কিছু বিষয় আসবে যেগুলো আমাদের প্র্যাকটিসের সাথে যাবে না। বাট আউফি যেভাবে বলছে আপাতত আমাদেরকে সেইভাবেই বুঝতে হবে, সেইভাবেই মনে রাখতে হবে, অন্তত পরীক্ষা পর্যন্ত। আউফির মতো করে আমাদেরকে বুঝতে হবে, আউফির মতো করে আমাদেরকে করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু নতুন খসড়া গাইডলাইন এটা ফাইনালের পর্যায়ে আছে। এখন যে গাইডলাইনটা করেছে এই গাইডলাইনটা কিন্তু আউফিকে বেস করে করেছে।
আউফির শরিয়া স্ট্যান্ডার্ড গুলোর কে প্রাধান্য দিয়েই গাইডলাইনটাকে রিভাইজ করা হয়েছে। অতএব আমরা যারা আউফির এই শরিয়া স্ট্যান্ডার্ড গুলো পড়বো, যখন ওই গাইডলাইনটা চলে আসবে তখন দেখবেন আমাদের জন্য সবকিছু একেবারে সহজ হয়ে যাবে। তো যাই হোক, ও বাহিরের কিছু কথা বললাম। আমরা এখন মূল আলোচনায় শুরু করছি। 3 নম্বরে আহ, আলোচনা করা হয়েছে রুলস ফর ডিলিং ইন কমার্শিয়াল পেপারস। It is permissible to undertake transaction in commercial paper of the three types: bill of exchange, promissory note, and checks, on the condition that it doesn't amount to the contravention of Sharia, যেটা আমরা শুরুতেও একটু বলেছি। এই যে তিনটা ইনস্ট্রুমেন্টের আলোচনা করা হয়েছে, এই তিনটা ইনস্ট্রুমেন্ট দিয়ে লেনদেন করাতে শরিয়ার কোনো আপত্তি নাই। শরিয়া সম্মত শর্ত হচ্ছে শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো কিছু অন্তর্ভুক্ত হতে পারবে না। শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো কিছু যদি ওই ট্রানজেকশনে পাওয়া না যায়, তাহলে ওই ট্রানজেকশনটা শরিয়া সম্মত। যেমন কিরকম হতে পারে, যেমন সুদ। যদি সুদের ট্রানজেকশন করা হয়, যেমন আপনার কাছে কি, আপনি কারো কাছ থেকে সুদি টাকা নিলেন, টাকাটা পরিশোধ করলেন চেক দিয়ে, তাহলে ওই চেক দিয়ে যে আপনি ট্রানজেকশনটা করলেন, এটা মূলত সুদের ট্রানজেকশন করলেন, তো এই ট্রানজেকশনটা ভ্যালিড হবে না। অথবা ডিলে দ্যাট ইজ লিগালি প্রহিবিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিটেলস প্রোভাইডেড ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ। শরিয়া সম্মত যে সকল কন্ট্রাক্টে ইনস্ট্যান্ট পেমেন্ট করার শর্ত আছে, যেমন আমরা শুরুতে একটা কন্ট্রাক্টের আলোচনা করেছি বাই সালাম নিয়ে, যে বাই সালামের ক্ষেত্রে শরিয়ার একটা নির্দেশনাই হচ্ছে কন্ট্রাক্টের সময় বাই সালামের টাকাটা পরিশোধ করতে হবে, সালাম ক্যাপিটাল পরিশোধ করতে হবে, ডিলে করার কোনো সুযোগ নাই। যদি ডিলে করা হয় তাহলে সালাম কন্ট্রাক্ট শরিয়ার দিক থেকে ইনভ্যালিড হয়ে যাবে। এখন এই জায়গায় যদি বিল অফ এক্সচেঞ্জ দিয়ে সালাম ক্যাপিটাল পরিশোধ করা হয়, তো নর্মালি বিল অফ এক্সচেঞ্জের টাকা যদি সাইট এলসিও হয়, তারপরেও তো 5 দিন পরে পাবেন। যে যিনি এলসি ইস্যুইং ব্যাংক অথবা ইম্পোর্টার, বিল অফ এক্সচেঞ্জটা পাওয়ার পরে, ডকুমেন্টস গুলি পাওয়ার পরেও তার কাছে কিন্তু 5 দিনের অপশন আছে। সে 5 দিন পর্যন্ত পেমেন্টটা হোল্ড করে রাখতে পারবে। তাহলে বিল অফ এক্সচেঞ্জ যদি সাইটও হয়, তারপরেও কিন্তু সালামের শর্ত পূরণ হচ্ছে না। তো এরকম যে সকল কন্ট্রাক্টগুলোতে ইনস্ট্যান্ট এই কাউন্টার বিলও পরিশোধ করাটা আবশ্যক, ওই জাতীয় ট্রানজেকশনের ক্ষেত্রে যদি এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে এই কাউন্টার বিলও পরিশোধ করা হয়, তাহলেও ওই কন্ট্রাক্টগুলো বা ওই ট্রানজেকশনগুলো শরিয়ার দিক থেকে ইনভ্যালিড হয়ে যায়। তাহলে 3-1-এর মূল বিষয় হচ্ছে কমার্শিয়াল পেপার দিয়ে ট্রানজেকশন করা শরিয়া সম্মত, যদি শরিয়া বহির্ভূত কোনো উপাদান না থাকে। 3-2 দেখেন, ইট ইজ নট পারমিসিবল টু ইউজ আ বিল অফ এক্সচেঞ্জ অর প্রমিসারি নোট ইন ট্রানজেকশনস দ্যাট রিকোয়ার পজেশন। এখানে আরো ক্লিয়ার করে উপস্থাপন করা হয়েছে যে সকল কন্ট্রাক্টে ইনস্ট্যান্ট পজেশন নেওয়াটা আবশ্যক, ওই জাতীয় ট্রানজেকশনের ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিসারি নোট, এই দুইটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ট্রানজেকশন করা, লেনদেন করা, পেমেন্ট প্রদান করা শরিয়াতে নিষিদ্ধ, নট পারমিসিবল। সেটা কিরকম? মানে লাইক ডিমিং দ্য টু টাইপস অফ কমার্শিয়াল পেপার অ্যাজ কাউন্টার বিলোস ইন দ্য কন্ট্রাক্ট অফ সার্ভ, বায়ার সার্ভ, কারেন্সি এক্সচেঞ্জ, ফরেন কারেন্সি লেনদেনের ক্ষেত্রে আপনি টাকা দিয়ে ডলার কিনবেন, এটাকে বলা হয় বায়ার সার্ভ শরিয়ার পরিভাষায়। আর আমরা এই ব্যাংকিং পরিভাষায় কারেন্সি এক্সচেঞ্জ বলি। তো এই কারেন্সি এক্সচেঞ্জের ক্ষেত্রে শরিয়ার শর্ত হচ্ছে বিফোর ডিসপার্সিং দ্য টু প্রিন্সিপাল পার্টিস, কাউন্টার ভ্যালু পরিশোধ করতে হবে বা কাউন্টার ভ্যালুর পজিশন নিতে হবে। যেমন আপনি 1 লাখ ডলার কিনলেন, তাহলে 1 লাখ ডলার কিনলে 1,20,00,000 বা 22 লাখ টাকা আপনি এক হাত, যখন কন্ট্রাক্টটা হবে, কন্ট্রাক্ট করার সময়ই এক হাতে আপনি ডলার গ্রহণ করবেন, আরেক হাতে আপনি 1,22,00,000 টাকা বা 20 লাখ টাকা পরিশোধ করবেন। দ্যাট মিনস বায়ার সার্ভ বা কারেন্সি এক্সচেঞ্জের ক্ষেত্রে শরিয়ার শর্তই হচ্ছে
কন্ট্রাক্ট করার সময় কন্ট্রাক্টিং পার্টি ওই জায়গা ত্যাগ করার পূর্বে উভয় কাউন্টার ভ্যালুর পজেশন নিতে হবে। এখন এই জায়গায় যদি এক পক্ষ ধরেন টাকা দিয়ে দিল, আরেক পক্ষ টাকা না দিয়ে একটা বিল অফ এক্সচেঞ্জ ধরায় দিল, তাহলে বিল অফ এক্সচেঞ্জ যেহেতু 5 দিন পর্যন্ত, সাইট এলসি হলেও 5 দিন পর্যন্ত পেমেন্ট হোল্ড করে রাখার সুযোগ আছে, তাহলে এই বিল অফ এক্সচেঞ্জ দিয়ে পেমেন্ট দিলে কি ইনস্ট্যান্ট পেমেন্ট দেওয়া হবে? আচ্ছা, আপনারা কি আছেন? একটু কথাবার্তা বলেন, জি। নাহলে তো মনে হয় যে এই কি বলতেছি না বলতেছি আপনারা শুনতেছেন কিনা, মানে অনলাইন তো, এই অনলাইনের ক্ষেত্রে একটু এই সাউন্ড না থাকলে তখন মনে হয় যে কেউ মনে হয় নাই। এই অনলাইনে আর একটা গল্প বলি, দেখেন আমি এটা মেবি 2020-21 সালের দিকে হবে, মানে করোনাটা কেবল আসলো এই সময় একটা সেমিনারে পেপার প্রেজেন্টেশনের দায়িত্ব ছিল আমার উপর। এটা ছিল অনলাইন সেমিনার, ওটাও জমে ছিল। তো আমি সবকিছু রেডি রেডি করে বসছি। তো প্রথম দিকে যখন ওই আপনার স্ক্রিনে সবার ছবি টবি দেখা যাচ্ছিল, সব পার্টিসিপেন্ট দেখা যাচ্ছিল, তখন কথাবার্তা বলতেছি, কোনো সমস্যা হয়নি। যখন স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করার সাথে সাথে সবার পার্টিসিপেন্টদের তালিকাটা চলে গেছে। এখন আমার সামনে শুধু কম্পিউটার, আর কিন্তু কিচ্ছু নাই। আমি তো এরপরে দেখা যায় ভাই 5 থেকে 10 মিনিট আমি কোনো কথাই বলতে পারিনি। মানে প্রায় 10 মিনিট সময় লাগছে আমার স্বাভাবিক হইতে। কারণ মানুষ ছাড়া এই কম্পিউটারের সামনে বসে বসে কথাবার্তা বলা, কারণ কোনো সময় তো ওইভাবে বলে অভ্যস্ত না। কথা বলছি যে সামনে মানুষ আছে, মানুষ দেখে দেখে কথা বলছি, অভ্যাসটা এরকম। তো এই জন্য আর কি, এই যেহেতু সামনে কিছুই থাকে না, একটা স্ক্রিন থাকে, সেই জায়গায় একটু রেসপন্স করলে তখন মনে হয় যে আছেন আর কি, আপনারা একটু এটা করেন। যাই হোক, দেখেন তাহলে কারেন্সি এক্সচেঞ্জের ক্ষেত্রে বা বায়ার সার্ফের ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জ অথবা প্রমিজারি নোট, এইটার কোনোটা দিয়েই পেমেন্ট দিলে ওই ট্রানজেকশন ভ্যালিড হবে না। আরেকটা উদাহরণ এখানে আনা হয়েছে, কাউন্টার ভ্যালু ফর দ্য ক্যাপিটাল ইন দ্য কন্ট্রাক্ট অফ সালাম, যেটা আমরা আগেও বলেছি। সালামের ক্ষেত্রেও যদি বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিজারি নোট দিয়ে পেমেন্ট দেওয়া হয়, সালাম ক্যাপিটাল পরিশোধ করা হয়, তাহলে সালাম কন্ট্রাক্টটা ভ্যালিড হবে না। তাহলে এই কথাটা আমরা একেবারে মাথায় একেবারে সেট করে ফেলবো, যাতে কখনো এটা ভুল না হয়। কারেন্সি এক্সচেঞ্জ বা কন্ট্রাক্ট অফ সার্ভ বা সালাম কন্ট্রাক্ট, এই দুই কন্ট্রাক্টের ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিজারি নোট, এই দুইটা ইনস্ট্রুমেন্ট দিয়ে লেনদেন করা শরিয়াতে নিষিদ্ধ, নট পারমিজিবল। 3-3, ইট ইজ পারমিটেড টু ইউজ আ চেক ইন দ্য ফলোয়িং টাইপস অফ ট্রানজেকশন। চেকের ক্ষেত্রে ডিরেক্ট কোনো কিছু বলে নাই। চেকের ক্ষেত্রে যেহেতু বিষয়টা আপেক্ষিক, এই জন্য চেক নিয়ে অনেক আলোচনা নিয়ে আসছে। কারণ চেকটা কখনো এই পজেশন হইতে পারে, আবার কখনো পজেশন নাও হইতে পারে। যেমন আপনি কারো কাছে টাকা পান, আপনাকে একটা চেক দিয়ে দিল, বিআরআর চেক বা একটা নর্মাল চেক দিয়ে দিল। এই চেকটা আপনি যখন কাউন্টারে প্লেস করবেন, প্লেস করার পরে পেমেন্ট পাইতেও পারেন, নাও পাইতে পারেন। চেকটা অনারও হইতে পারে, ডিস অনারও হইতে পারে, দুইটাই কিন্তু 50-50 চান্স। তো এই জাতীয় চেক যদি আপনার হাতে আসে, এই হাতে আসা মানে আপনি টাকা পেয়ে গেছেন, এটা বোঝা যায় না। কারণ ডিস অনার যদি হয়ে যায়, তাহলে তো আর আপনি টাকা কখনোই পাবেন না। হুম। আবার ধরেন, যদি আপনি একটা এই পে অর্ডার হাতে পান, এটা কি ডিস অনার হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা কিন্তু নাই। দেখ, পে অর্ডারের আলোচনা যেহেতু নাই, আমরা পে অর্ডার বাদ দিলাম। একটা সার্টিফাইড চেক যদি আপনার কাছে আসে, সার্টিফাইড চেক, যে চেকের পিছনে ব্যাংকের পক্ষ থেকে সার্টিফাই করে দেওয়া আছে, তো এইরকম চেক যদি আপনার হাতে আসে, তাহলে ওই চেক পাওয়া মানে সমপরিমাণ টাকার উপর আপনার একটা কনস্ট্রাকটিভ পজিশন ধরে নেওয়া যায় না?
কারণ একটা সার্টিফাইড চেক যখন মানে ব্যাংক যখন সার্টিফাই করে দিবে, তারপরে ওই চেকের পেমেন্ট নিয়ে কি সন্দেহ করার মানে কোনো সুযোগ আছে? মানে ব্যাংক যখন সার্টিফাই করতেছে তখন বিল অফ এক্সচেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো হয়ে যাচ্ছে না? আমরা বিল অফ এক্সচেঞ্জ যখন ডিসকাউন্টিং করি, ডিসকাউন্টিং এর আগে কি করি, যে বিল অফ এক্সচেঞ্জটাকে আমরা ওই এলসি ইস্যুইং ব্যাংকের কাছ থেকে আমরা অ্যাকসেপ্টেন্স করায় নিয়ে আসি। অ্যাকসেপ্টেন্স করায় নিয়ে আসি এই জন্য যে ওই ব্যাংক যে পেমেন্ট দিবে তার নিশ্চয়তা, এটা একটা গ্যারান্টি, ওয়ান কাইন্ড অফ গ্যারান্টি। দেখ তাহলে এইখানে যখন ব্যাংক একটা চেক সার্টিফাই করে দিবে, সার্টিফাই করে দেওয়ার সাথে সাথে কি ওই রকম একটা গ্যারান্টি বোঝা যাচ্ছে না এটাতে? এখন এই জাতীয় চেক যখন আপনার হাতে আসবে, তার মানে আপনার ওই টাকার উপর একটা কনস্ট্রাকটিভ পজিশন হয়ে গেছে। কারণ এই অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, ব্যাংক যেহেতু সার্টিফাই করছে, ব্যাংকের অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। যদি ব্যাংক পরিশোধ না করে তাহলে ব্যাংকের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন। আচ্ছা, এখন আসি আমরা আসলে এই আউফি কি বলছে সেটা সেখানেই থাকি। আচ্ছা, হোয়ার দ্য ওনার হ্যাজ ব্যালেন্স হোয়েন ড্রোন বাই দ্য ক্লায়েন্ট এগেনস্ট দ্য ব্যাংক অর বাই দ্য ব্যাংক এগেনস্ট অ্যানাদার ব্যাংক অর এগেনস্ট ইটসেলফ অর এগেনস্ট ওয়ান অফ ইটস ব্রাঞ্চেস, এটা চেকের আসলে ক্যারেক্টারগুলি বলা হয়েছে। একজন গ্রাহক, অ্যাকাউন্ট হোল্ডার, তার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে তাহলে সে ওই ব্যালেন্সের বিপরীতে চেক ইস্যু করতে পারবে, খুব স্বাভাবিক একটা কথা। এখন এই অ্যাকাউন্ট হোল্ডার হইতে পারে একজন ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, অথবা হইতে পারে এটা একটা ব্যাংক। কারণ একটা ব্যাংক যদি তার আরেকটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে ওই ব্যাংক ওই ব্যাংকের উপর চেক ইস্যু করতে পারে। আবার ব্যাংক তার নিজস্ব একটা ব্রাঞ্চের উপরও চেক ইস্যু করতে পারে। যেমন দেখেন, আমাদের এফএডি থেকে অনেক মানে এই যে এমপ্লয়ীদেরকে যখন বিভিন্ন সুবিধা কেন্দ্রিক এন্ড সার্ভিস বেনিফিট বা আদার্স অন্যান্য বেনিফিটের জন্য চেক ইস্যু করে, তখন এফএডি কি অন্য ব্যাংকের চেক ইস্যু করে? তো নিজের ব্যাংকের চেকই কিন্তু ইস্যু করে। তাহলে ব্যাংক এফএডি থেকে তার আর একটা ব্রাঞ্চের উপর চেকটা ইস্যু করা হচ্ছে, কারণ হেড অফিস তো আর টাকা দিবে না, তার মানে কোনো একটা ব্রাঞ্চের উপর ইস্যু করা হচ্ছে। এইগুলি আর কি এখানে বলছে যে ড্রন বাই দ্য ক্লায়েন্ট এগেনস্ট দ্য ব্যাংক। গ্রাহকের অ্যাকাউন্ট আছে ব্যাংকে, সে ব্যাংকের কাছে ব্যাংকের উপর চেকটা ইস্যু করতেছে। অথবা ব্যাংক এগেনস্ট অ্যানাদার ব্যাংক, যখন অন্য ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ওই ব্যাংকের চেক ইস্যু করতেছে। অথবা এগেনস্ট ইটসেলফ, সে নিজের ব্যাংকের একটা চেক ইস্যু করতে, বা এগেনস্ট ওয়ান অফ ইটস ব্রাঞ্চেস, তার কোনো একটা ব্রাঞ্চের উপর ইস্যু করতেছে। যেমন ডিডির কথা যদি বলি, ডিডি তো একটা ব্রাঞ্চ আর একটা ব্রাঞ্চের উপরে ইস্যু করে, তাই না? ডিডিও তো চেকের মর্যাদা যেহেতু দেওয়া হয়েছে 1947 সালে। বি নাম্বার হচ্ছে আছে হোয়ার দ্য ওনার হ্যাজ নো ব্যালেন্স। আগে বলছে টাকা আছে, চেক ইস্যু করছে। টাকা যদি না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু চেক ইস্যু করা যায়। সেটা কখন আমরা ইস্যু করতে পারি? যদি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের সাথে কোনো ওডি অ্যারেঞ্জমেন্ট থাকে, কোনো ওডি লিমিট যদি থাকে, ওভারড্রাফটিং লিমিট যদি থাকে, তাহলে ওই লিমিট পর্যন্ত অ্যাকাউন্ট হোল্ডার কিন্তু চেক ইস্যু করতে পারেন। এবং চেক ইস্যু করলে ওই পর্যন্ত, যেহেতু তার সাথে একটা অ্যারেঞ্জমেন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলেও ওই চেকগুলো অনার করে দেন। শরিয়ার দিক থেকে এই যে ওডি ট্রানজেকশনটা হয়, এই ওডি ট্রানজেকশনকে বলা হয় লোন। অর্থাৎ ওভারড্রাফট ফেসিলিটির আন্ডারে ব্যাংক যে পরিমাণ টাকা পরিশোধ করছে, সেই পরিমাণ টাকা হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকের কাছে লেন্ডিং। দ্যাট মিনস ওই টাকার জন্য গ্রাহক হচ্ছে বড়োয়ার, ব্যাংক হচ্ছে লেন্ডার। তাহলে এখানে ট্রানজেকশনটা হচ্ছে লোন। যেহেতু লোন ট্রানজেকশন হচ্ছে, অতএব এইখানে অতিরিক্ত কোনো কিছু যদি ট্রানজেকশন করা হয় পরিশোধ করার সময়, তাহলে এটা সুদি ট্রানজেকশন হয়ে যাবে। যেরকম আপনি কাউকে 5,000 টাকা ধার দিলেন, নেওয়ার সময় 5,500 টাকা নিলেন, তাহলে ওই 500 টাকা কি সুদ হবে? তো ওডি ট্রানজেকশনটাও যেহেতু ল্যান্ডিং বোরিং, ব্যাংক এখানে ল্যান্ডার, গ্রাহক হচ্ছে বড়োয়ার। অতএব এইখানে গ্রাহক যখন টাকাটা পরিশোধ করবেন, অ্যাডজাস্টমেন্ট করবেন, তখন যদি ওই গৃহীত টাকার চাইতে অতিরিক্ত টাকা পরিশোধ করা হয় গ্রাহকের দিক থেকে, তাহলে এটা শোধ হয়ে যাবে। সি নাম্বারে বলা হয়েছে ক্রস চেকের কথা। ক্রস চেক, এই চেক আর নর্মাল চেকের মধ্যে পার্থক্য হচ্ছে নর্মাল চেকের সিকিউরিটি মেজারটা একটু কম, ক্রস চেকের সিকিউরিটি মেজারটা একটু বেশি। কারণ চেক যদি ক্রস করা থাকে তাহলে বেনিফিশিয়ারির নিরাপত্তাটা একটু বেশি থাকে। যার নাম লেখা থাকে সে তাকে এখানে মানে যথাযথভাবে আইডেন্টিফাই করে পেমেন্টটা দিতে হয়। ডি নাম্বারে বলা হয়েছে অ্যাকাউন্ট পে চেকের কথা। ক্রস চেক আর অ্যাকাউন্ট পে চেকের মধ্যে জাস্ট পার্থক্য হচ্ছে ক্রস চেকে ট্রান্সফার দুইটা লাইন থাকে, আর সেখানে অ্যাকাউন্ট পে চেকের ক্ষেত্রে অ্যাকাউন্ট পে শব্দটা উল্লেখ থাকে। তো ক্রস চেক আর অ্যাকাউন্ট পে চেকের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে ক্রস চেক
এটা ওয়ান অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, আর অ্যাকাউন্ট পে চেকটা এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মর্যাদা থেকে বের হয়ে যায়। বাট এখানে বেনিফিশিয়ারির নিরাপত্তাটা আরেকটু বেশি থাকে, কারণ ক্রস চেকটা এন্ডোর্সমেন্ট করার সুযোগ আছে, বাট অ্যাকাউন্ট পে চেক এন্ডোর্সমেন্ট করার কোনো সুযোগ নাই। বেনিফিশিয়ারি যিনি, একমাত্র তিনিই টাকা পাবেন, আর কেউ টাকা পাবে না। ট্রাভেলার চেক, ট্রাভেলার চেকের প্রচলনটা আগে ছিল, এখন নাই। ট্রাভেলার চেক এটা অনেকটা ডিমান্ড ড্রাফট বা পে অর্ডারের মতো। ডিমান্ড ডিডি বা পে অর্ডার যেরকম আমরা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে ব্যাংকের কাছ থেকে পারচেজ করি, ট্রাভেলার চেকটাও ক্রস বর্ডার এই জার্নির ক্ষেত্রে তখন ওই নগদ টাকার রিস্ক বা সমস্যা এড়ানোর জন্য ব্যাংকের কাছ থেকে একটা চেক নেওয়া হতো, সেই চেকটাই হচ্ছে ট্রাভেলার চেক। তো এখানে পে অর্ডারের মতো নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে ওই টাকা পরিমাণ একটা ট্রাভেলার চেক ওইখান থেকে নেওয়া হয়। আর ট্রাভেলার চেকটা সাধারণত এটা আপনারা যারা দেখছেন, এটা অনেকটা হচ্ছে আপনার এই যে আর মতো, যে ব্যাংক থেকে আদায় না কি জানি বলে প্রাইস বন্ড। এই ব্যাংক যেরকম প্রাইস বন্ড বিক্রি করে, মানে অনেকটা প্রাইস বন্ডের মতোই আর কি। প্রাইস বন্ডের মতো, প্রাইস বন্ডে কোনো সিগনেচারের অপশন থাকে না। ইস্যুয়ার অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ইস্যু করতেছে, তারা এটাকে সাইন করেন। আর ট্রাভেলার চেকের ক্ষেত্রে দুইটা সাইনের অপশন থাকে, এখানে যারা ইস্যু করতেন তারাও তো সাইন করেনি, পাশাপাশি যিনি বেনিফিশিয়ারি পারচেজার, ওনার দুইটা সাইনের ঘর থাকে। একটা সাইন যখন ইস্যু করা হয় তখন ওই সাইনটা গ্রাহকের নিয়ে এটা ভেরিফাই করে দেওয়া হয়। পরবর্তীতে যখন এই পারচেজার নির্দিষ্ট অঞ্চলে গিয়ে এই চেকটাকে ইস্যু করবেন, হ্যাঁ, মানে ওই চেকটাকে প্লেস করবেন, ওই প্লেস করার সময় দ্বিতীয় জায়গায় তার সিগনেচারটা নেওয়া হয়। সিগনেচারটা নিয়ে ওইখানে মানে ওই ব্যাংক মিলায় দেখে যে আগের সিগনেচার আর উপস্থাপনের সময় যে সিগনেচার দিয়েছে দুইটার মধ্যে মানে মিল আছে কিনা। যদি মিল থাকে দেন পেমেন্টটা দিয়ে দিই, আর যদি মিল না থাকে তাহলে তার পেমেন্ট আর পায় না। তো ট্রাভেলার চেক এটা আপনার যেহেতু একটা নির্দিষ্ট একটা সার্ভিস, এই সার্ভিস প্রদানের বিপরীতে ব্যাংক চাইলে কমিশন নিতে পারবে, সার্ভিস চার্জ আদায় করতে পারবে। বাট এই ট্রাভেলার চেক যদি কোনো লোন ফেসিলিটির আওতায় ইস্যু করা হয় সেই ক্ষেত্রে এটাও কর হিসাবে ধরা হবে। যেরকম আমরা ওই যে ক্রেডিট কার্ডে লেনদেন করার সময় ক্রেডিট কার্ডে যখন আমরা টাকা তুলি, এই টাকাটা ব্যাংকের কাছ থেকে লোন হিসাবে বিবেচিত হয়। তো ট্রাভেলার চেকটাও যদি কোনো মানে ইনভেস্টমেন্ট ফেসিলিটির আওতায় নেওয়া হয়, তাহলে এইটাও কিন্তু মানে লোন বাদে অন্য কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই, এটাও লোন। অতএব সেই জায়গায় যদি এই টাকা পরিশোধ করার সময় অতিরিক্ত দেওয়া দেওয়া হয় তাহলে এটা শোধ হয়ে যাবে। তাহলে চেকের বিভিন্ন ধরনগুলি আমরা পেয়েছি। 4 নম্বরে আলোচনা করা হয়েছে এন্ডোর্সমেন্ট নিয়ে। এগুলো আসলে আপনারা জানেন, এন্ডোর্সমেন্টটা দেশীয় আইনে যেরকম স্বীকৃতি আছে, শরিয়াতেও এখানে সাংঘর্ষিক কিছু না থাকার কারণে শরিয়াও এটা স্বীকৃতি দিয়েছে। দেশীয় আইনেও এটা বাইন্ডিং। এন্ডোর্সমেন্ট যদি কেউ করে তখন এই এন্ডোর্সারের উপর একটা মানে অব্লিগেশন চলে আসে, যে এই চেক যদি পরিশোধ না হয় তাহলে এন্ডোর্সি যিনি, অর্থাৎ নতুন যিনি চেকটা গ্রহণ করলেন, সেই এন্ডোর্সি চেক ডিজনার হইলে তখন এন্ডোর্সারের কাছ থেকে তিনি টাকা দাবি করতে পারবেন। আর এন্ডোর্সার যদি টাকা না দেয় তাহলে তার বিরুদ্ধে তিনি লিগাল স্টেপও নিতে পারবেন। তো অল ফর্মস অফ এন্ডোর্সমেন্ট আর বাইন্ডিং, যত ধরনের এন্ডোর্সমেন্ট আছে, কারণ এন্ডোর্সমেন্ট বিভিন্ন ধরনের আছে, এটা আপনারা জানেন। ওই এই স্পেশাল এন্ডোর্সমেন্ট আছে, জেনারেল এন্ডোর্সমেন্ট আছে, আরো বিভিন্ন ধরনের এন্ডোর্সমেন্ট আছে। যাক, এন্ডোর্সমেন্ট রিলেটেড আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, সেই দিকে আমরা যাচ্ছি না। আমরা নির্ধারিত সময়ে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তো এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে শরিয়া নির্দেশনা হচ্ছে এন্ডোর্সমেন্ট ফুলফিলস দ্য লিগাল কন্ডিশনস এন্ড রেগুলেশনস ডিটারমাইন্ড ফর দেম। নর্মালি আইন অনুযায়ী যে সকল টার্মস কন্ডিশনস পরিপালন করা কথা, ওই টার্মস কন্ডিশনস গুলো পরিপালন করে যদি এন্ডোর্সমেন্ট করা হয় তাহলে শরিয়ার দিক থেকে ওইটা ভ্যালিড এবং শরিয়ার দিক থেকে ওইটা বাইন্ডিং। Collection of the amount of commercial paper. The collection of the amount of commercial paper is considered agency. যখন আমরা কোনো কালেকশন চেক গ্রহণ করি, এখন তো আসলে কালেকশনটা যেহেতু এখন সব এমআইসিআর চেক হয়ে গেছে, এই এমআইসিআর চেক হওয়ার পরে তো কালেকশনগুলি অনেক ইজি হয়ে গেছে। এখন আমরা এনপিএসবি চ্যানেলে বা ওই যে আমরা এই ব্যাচের মাধ্যমে এই
টাকাগুলি আমরা কালেকশন করে নিতে পারছি। কিন্তু যখন ব্যাচের এই প্রচলনটা ছিল না, তখন কিন্তু এটা আমাদের জন্য অনেকটা কষ্টসাধ্য বিষয় ছিল। যেমন আগে এই এলবিসি ছিল, ওবিসি ছিল। হ্যাঁ, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ এখানে একটা রিস্কও নেওয়া লাগতো। এবং এখানে কিন্তু ইয়াও ছিল, যেমন আউটওয়ার্ড বিল কালেকশনের ক্ষেত্রে এটা আমরা দেখা যাচ্ছে একটা লুক পাঠানো লাগছে, অথবা ওইখানে কোনো একটা মাধ্যমে ওই চেকটা পাঠাইতে হয়েছে, ওই ব্রাঞ্চ থেকে টাকাগুলি এনে তার অ্যাকাউন্টে ক্রেডিট করা লাগছে। লোকাল বিল হইলে এখানেও কিন্তু একজন অফিসার পাঠায়া বা কোনো একজন স্টাফ পাঠায় টাকাগুলি কালেকশন করতে হচ্ছে। এই নগদ টাকা আনার ক্ষেত্রে এখানে অনেক ঝুঁকি টুকি অনেক কিছু ছিল। যাই হোক, তো ওই ঝুঁকিগুলি আমাদের এখন কমে গেছে। তো আমরা ব্যাচের মাধ্যমেও এই ক্লিয়ারিং এর যে সকল চেকগুলো আমরা গ্রহণ করি গ্রাহকদের কাছ থেকে, এই এই ক্লিয়ারিং এর মাধ্যমে যদিও আমরা আদায় করতেছি, বাট এটা কিন্তু গ্রাহকের পক্ষে আমরা একটা এজেন্সি সার্ভিস দিচ্ছি। যে একটা চেক, সোনালী ব্যাংকের একটা চেক জমা দেওয়া হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকে। তো এই চেকটা মূলত সোনালী ব্যাংক থেকে টাকাটা নিয়ে এসে গ্রাহক তার অ্যাকাউন্টে জমা দেওয়ার কথা, কিন্তু গ্রাহক তার বা যে কোনো কারণে তিনি না এনে টাকাটা সংগ্রহ করার দায়িত্ব দিয়ে দিচ্ছেন শাহজালাল ইসলামী ব্যাংকে। শাহজালাল ইসলামী ব্যাংক তার পক্ষ থেকে টাকাটা আদায় করে তার অ্যাকাউন্টে জমা দিয়ে দিচ্ছে। তার মানে এখানে গ্রাহক হচ্ছেন প্রিন্সিপাল আর ব্যাংক হচ্ছে এজেন্ট। আর তাদের মধ্যে যে ট্রানজেকশনটা হচ্ছে, এই ট্রানজেকশনটা হচ্ছে এজেন্সি ট্রানজেকশন, এজেন্সি সার্ভিস। তো এজেন্সি সার্ভিস যেহেতু শরিয়া সম্মত, শরিয়া স্বীকৃত একটা সার্ভিস, তো এই সার্ভিস প্রদানের বিপরীতে ব্যাংক সার্ভিস ফি আদায় করতে পারবে। The client appointing the institution as an agent to collect the value of the paper on his behalf, the institution is entitled to commission. এই এজেন্সি সার্ভিসের বিপরীতে ব্যাংক সার্ভিস ফি বা কমিশন আদায় করতে পারবে। সার্ভিস ফিটা কত হবে এইটার পদ্ধতিও শরিয়া এখানে বলে দিয়েছে। দ্যাট ইজ এগ্রিড আপন। দুই পক্ষ মিলে যে সার্ভিস চার্জ ঠিক করবে সেই সার্ভিস চার্জটাই গ্রাহক প্রদান করবে, ব্যাংক আদায় করবে। তাহলে এগ্রিড আপন। এখন কথা হলো এই যে যে আমরা শত শত চেক গ্রহণ করি, এখানে তো কারোর সাথে সার্ভিস ফি নিয়ে কথা বলি না। তাহলে আমরা যে সার্ভিস ফিটা নেই এটা আসলে বৈধ হয় কিনা? হ্যাঁ, এই বিষয়ে এখানে বলা বলা হয়েছে। দেখেন, ইন দ্য অ্যাবসেন্স অফ এন এগ্রিমেন্ট বিটুইন দ্যাম, এই দুই পক্ষের মধ্যে যদি কমিশন নিয়ে বা সার্ভিস ফি নিয়ে কোনো ধরনের কথাবার্তা না হয়, তাহলে সার্ভিস ফিটা হবে দ্য প্র্যাকটিস প্রিভালেন্ট এমাং ইনস্টিটিউশন ইজ টু বি অ্যাক্টেড আপন। তাহলে ইন্ডাস্ট্রির মধ্যে নর্মালি যে প্র্যাকটিস আছে, যে একটা চেক কালেকশন করলে যে পরিমাণ টাকা সব ব্যাংক এই হিসাবে মানে সার্ভিস ফি হিসাবে, কমিশন হিসাবে আদায় করে থাকে, তখন ওই প্রিভালেন্ট প্র্যাকটিস অনুযায়ী যে অ্যামাউন্টটা হবে ওই অ্যামাউন্টটাই হবে কমিশন। দেখেন এইখানে এই মন চাইলেই কিন্তু একটা সার্ভিস ফি নেওয়া যাবে না, যে এখানে যেহেতু কোনো ধরনের সার্ভিস ফির কথা আলোচনা হয়নি, ব্যাংক তার নিজের দিক থেকে একটা ঠিক করে নিল, এইটার কিন্তু সুযোগ নেই। এইখানে কাস্টমারি প্র্যাকটিসের উপর ছেড়ে দেওয়া হয়েছে, ব্যাংকিং প্র্যাকটিসের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আর প্র্যাকটিস, একটা কাজ প্র্যাকটিস হওয়ার জন্য 5টা শর্ত পরিপালন করতে হয়, এটা আপনারা জানেন। যেমন 5টা শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে প্র্যাকটিসটা ইউনিফর্ম হইতে হবে। মানে এরকম না যে শাহজালাল ব্যাংক একরকম, শাহজালাল ব্যাংক একটা চেক কালেকশন করে নেয় 20 টাকা, সোনালী ব্যাংক নেয় 25 টাকা, ইসলামী ব্যাংক নেয় 15 টাকা, আরেক ব্যাংক নেয় আরো বেশি টাকা। এরকম যদি হয় তাহলে এটা কোনো, এটা প্র্যাকটিস বলা যাবে না। সবগুলি ব্যাংকই যদি একটা চেক কালেকশনের ক্ষেত্রে 20 টাকা নেয়, তার মানে এটা প্র্যাকটিস ইউনিফর্ম। তাহলে ইউনিফর্ম একটা ক্যারেক্টার থাকতে হয়। তারপর হচ্ছে এটা এটা একটা রিজনেবল হইতে হয়, যে একটা যৌক্তিক কারণ এটার পিছে থাকতে হয়, যে মন চাইলো একটা কিছু করে ফেললো তাহলে প্র্যাকটিস হবে না, তাহলে ইউনিফর্ম হইতে হবে। তারপরে এটা এই রিজনেবল হইতে হবে। এটা এমন হইতে হবে যেটা ওয়াইডলি নোন, সবাই জানে যে এই একটা চেক কালেকশন করলে 20 টাকা এই কমিশন দিতে হয়, এটা সবাই জানে। তার মানে ওয়াইডলি নোন, এটা এটা ওয়াইডলি নোন হইতে হবে। তারপর এটা সুনির্দিষ্ট হইতে হবে। সর্বশেষ হইতেছে আইনের সাথে সাংঘর্ষিক হইতে পারবে না। এই 5টা শর্ত যদি পরিপালন করা হয় তাহলে কোনো একটা কাজকে প্র্যাকটিস বলা যাবে, আদারওয়াইজ সেটাকে প্র্যাকটিস বলা যাবে না। যাক, আমরা 6 নাম্বার হচ্ছে ডিসকাউন্টিং অফ কমার্শিয়াল পেপারস। দেখেন এইখানে মজার মজার অনেকগুলি বিষয় আমরা এখানে পাবো। দেখেন, ইট ইজ নট পারমিসিবল টু ডিসকাউন্ট কমার্শিয়াল পেপার। একেবারে শত সিদ্ধ শরিয়ার বিধান, কমার্শিয়াল পেপার ডিসকাউন্টিং করা জায়েজ নাই। বাট ইট ইজ পারমিটেড টু পে এন অ্যামাউন্ট দ্যাট ইজ লেস দেন দ্য ভ্যালু অফ দ্য পেপার টু দ্য ফার্স্ট বেনিফিশিয়ারি প্রায়র টু দ্য ডেট অফ ম্যাচুরিটি।
দেন প্রথমে বলছে ডিসকাউন্ট করা যায় নাই, পরে বলছে যে নির্ধারিত ভ্যালুর চাইতে কম নেওয়া যাবে। তাহলে কম নেওয়া আর ডিসকাউন্টিং করার মধ্যে কি কোনো পার্থক্য আছে? ডিসকাউন্ট মানেই তো একটু ছাড় দেওয়া বা কম নেওয়া। আবার এখানে বলতেছে কম নেওয়াটা জায়েজ আছে। এই জায়গাটার মধ্যে যে বিষয়টা ক্লিয়ারলি মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিসকাউন্টিং করাটা জায়েজ নাই। ডিসকাউন্টিংটা হয়ে থাকে তৃতীয় পক্ষের সাথে, যিনি বিল অফ এক্সচেঞ্জ ইস্যুয়ার, যে ব্যাংক বরাবর ইস্যু করা হয়েছে ওই ব্যাংক বা ওই ইম্পোর্টারের সাথে কিন্তু ডিসকাউন্টিং হয় না। ডিসকাউন্টিং হয় কার সাথে? থার্ড আরেকটা ব্যাংকের কাছে। যে যে ব্যাংক বরাবর এই এলসি ইস্যুইং ব্যাংকের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স নিয়ে এক্সপোর্টার তার আশপাশের বা তার নিজস্ব ব্যাংক থেকে অথবা অন্য কোনো ব্যাংক থেকে বিলটাকে ডিসকাউন্টিং করে টাকাটা নগদায়ন করেন। তো লেস দেন দ্য ভ্যালু অফ দ্য পেপার এইটা জায়েজ হওয়ার জন্য শর্ত হচ্ছে কয়েকটা। শর্ত কি? দেখেন, ইট ইজ পারমিটেড টু পে এন অ্যামাউন্ট দ্যাট ইজ লেস দেন দ্য ভ্যালু অফ দ্য পেপার। প্রথম শর্ত হচ্ছে ফার্স্ট বেনিফিশিয়ারি হইতে হবে, যে এই যে টাকাটা কম নিবেন, ছাড় দিবেন, এই ছাড়টা হবে ফার্স্ট বেনিফিশিয়ারি পক্ষ থেকে। দুই নাম্বার হচ্ছে প্রায়র টু দা ডেট অফ ম্যাচুরিটি, এটা হইতে হবে ম্যাচুরিটি ডেটের পূর্বে। তাহলে দেখেন এখানে দুইটা বিষয়, যে লেজ নিতে পারবে, শর্ত হচ্ছে এটা ফার্স্ট বেনিফিশিয়ারি পাবে। তো একটা বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে ফার্স্ট বেনিফিশিয়ারি কি? এক্সপোর্টার নিজে, নিজেই বেনিফিশিয়ারি, ফার্স্ট বেনিফিশিয়ারি। তিনি যদি কাউকে বেনিফিশিয়ারি করে দেন তাহলে এটা কিন্তু থার্ড পার্সন হয়ে যাচ্ছে, ফার্স্ট বেনিফিশিয়ারি আর থাকছে না কিন্তু। তো ফার্স্ট বেনিফিশিয়ারি এই লেসটা করতে পারবে। আরেকটা করতে পারবে প্রায়র টু দ্য ডেট অফ ম্যাচুরিটি, ম্যাচুরিটি ডেটের পূর্বে। ডেট যদি ম্যাচিউর হয়ে যায় তাহলে আর এই 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 মানে লেসটা করতে পারবে না। তাহলে ফার্স্ট বেনিফিশিয়ারি করতে পারবে, প্রায়র টু দ্য ডেট অফ ম্যাচুরিটি করতে পারবে। বিষয়টা এরকম, যেমন ধরেন আপনি, আমি একটা নর্মাল আমাদের একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। ধরেন আপনি একটা দোকান থেকে এক বস্তা চাল নিয়ে আসছেন, এক বস্তা চালের দাম হচ্ছে 4,000 টাকা। এখন এই 4,000 টাকা, 50 কেজি একটা বস্তা, 4,000 টাকার মধ্যে হতে পারে 3500 টাকা তার কিনা দাম, 500 টাকা হচ্ছে লাভ, আপনার কাছে এক মাসের বাকিতে বিক্রি করছে। এখন কোনো কারণে ওই দোকানদারের বা সেলারের টাকার খুব প্রয়োজন পড়ছে। সে আপনাকে ফোন দিয়া বলল যে ভাই, তোমার কাছে তো আমি 4,000 টাকা পাই এক বস্তা চাল বাবদ, এটা তো এক মাস সময় দিছি, এক মাস পর্যন্ত তো তোমার সুযোগ আছে, কিন্তু আমি আজকে টাকা পয়সার খুব একটা ঝামেলায় পড়ে গেছি, তুমি যদি আজকে আমাকে টাকাটা ম্যানেজ করে দিতে পারো তাহলে আমার খুব উপকার হয়। তো এই ক্ষেত্রে আমি তোমার জন্য 300 টাকা ছেড়ে দেবো, যে তোমার 4,000 টাকা আমি তোমার কাছে পাই, তুমি যদি 3700 টাকা আমাকে দিয়ে দাও তাইলেই হবে, আর তোমার টাকা দিতে হবে না। এখন দেখেন, সে বলতেছে 3700 টাকা দিলেই তার 4,000 টাকার লায়াবিলিটি পরিশোধ হয়ে যাবে। আর যিনি এই যে বাকি নিলেন, তিনি চিন্তা করে দেখলেন আরে আমি তো এক মাসের কথা বলছি, কিন্তু এখন যদি কোনোভাবে ম্যানেজ করে দিতে পারে তাহলে তো আমার 300 টাকা কম দিলেই হচ্ছে। সেও কোনোভাবে ম্যানেজ করে দিয়ে দিল। দিয়ে দেওয়াতে দেখেন সেলারেরও উপকার হইলো, এই ট্রানজেকশনের মাধ্যমে কি বায়ারেরও কিন্তু উপকার হইলো। বায়ার একটু আর্লি পেমেন্ট দেওয়ার কারণে সে একটু টাকা কম পাচ্ছে, আর সেলারের হচ্ছে সে এখানে আর্লি পেমেন্ট পাওয়ার মাধ্যমে তার এই দরকারটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। তো এই জন্য ফার্স্ট বেনিফিশিয়ারির পক্ষ থেকে যদি ছাড়টা দেওয়া হয়, এই ছাড়ের মধ্যে কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না, এখানে সবারই স্বার্থ সুরক্ষিত হয়। তো এরকম সেলার যেরকম আর্লি পেমেন্টের বিপরীতে কিছু ছাড় দিয়েছেন, এই ছাড়টা জায়েজ আছে। কিন্তু ডিসকাউন্টিং এর ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, যার কারণে ডিসকাউন্টিংটা বৈধ না। আর এই যে আর্লি পেমেন্টের বিপরীতে ছাড় দেওয়া, এটাও কিন্তু একটা হাদিস দ্বারা স্বীকৃত। আপনারা জানেন ওই যে বনু কুরাইজা না বনু নজির, এটা আপনারা শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন ওই মদিনার মধ্যে অনেকগুলো গোত্র ছিল, তার মধ্যে একটা বংশ ছিল বা গোত্র ছিল বনু কুরাইজা, সম্ভবত ভুল হইতে পারে, বনু নজির বা বনু কুরাইজা দুটো একটা হবে। এরা একবার একটা মানে করছে আর কি, মানে একটা অন্যায় করছে, যে অন্যায়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে
বহিষ্কার করছেন, নির্বাসনে পাঠিয়ে দিচ্ছেন, তাদেরকে বলছেন যে তোমরা আগামী এত দিনের মধ্যে এলাকা ছেড়ে চলে যাবে, এখানে কেউ থাকতে পারবে না। তখন ওই ইহুদিরা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো চলে যেতে বললেন, কিন্তু এই এলাকায় তো মুসলমানদের কাছে আমরা টাকা পাই, অনেকের কাছে আমাদের টাকা পাওনা আছে, তখন পর্যন্ত কিন্তু সুদ হারাম হয়নি, মানে টাকা পাওনা আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে তোমরা কিছু ছেড়ে দাও এবং আর্লি পেমেন্ট নিয়ে চলে যাও, যে তোমাদের পাওনা থেকে কিছু ছেড়ে দিয়ে আর্লি সেটেলমেন্ট করে চলে যাও। তো এইটারও একটা যাই হোক, সেই জিনিসটা এখানে আসলে বলা হয়েছে আর কি। এখানে আর্লি সেটেলমেন্টের বিপরীতে ফার্স্ট বেনিফিশিয়ারি চাইলে কিছু টাকা ছেড়ে দিতে পারবেন, এটা শরিয়া সম্মত। বা ডিসকাউন্টিং কোনোভাবেই জায়েজ নেই। এই ক্ষেত্রে কিন্তু আপনার আউফি না, শুধু বাংলাদেশের কোনো শরিয়া স্কলারই এটাকে জায়েজ বলে নাই। 6-2 হচ্ছে ইট ইজ নট পারমিসিবল টু সেল কমার্শিয়াল পেপার দ্যাট হ্যাজ নট বিকাম ডিউ। দেখেন আগেরটা কিন্তু ডিসকাউন্ট বলছে, এখন একটা কিন্তু সেল, এই দুইটা কি কখনোই মেলাবেন না। যে সকল কমার্শিয়াল পেপার দ্যাট হ্যাজ নট বিকাম ডিউ, এখনো ডিউ হয়নি, এই জাতীয় কমার্শিয়াল পেপার সেল করা জায়েজ নাই। কমার্শিয়াল পেপার সেল করাটা জায়েজ নাই, কারণ কমার্শিয়াল পেপার মানে হচ্ছে এটা একটা ডেট, ডেট সেল করাটা শরীয়তে জায়েজ নাই। এখন কেউ যদি এটাকে সেল করে ফর এন অ্যামাউন্ট সিমিলার টু ইটস ভ্যালু, ধরেন 1 লাখ টাকা, $1 লাখ একটা বিল অফ এক্সচেঞ্জ, $1 লাখ সেল করে দিল, শরিয়া এখানে বলতেছে এটা রিবা নাসিয়া হয়ে যাবে। এটা আপনারা জানেন যে রিবাটা দুই ধরনের, একটা রিবা নাসিয়া আর একটা হচ্ছে রিবা আল ফদল। রিবা নাসিয়াটাকে এটাকে কোরআনিক রিবা বলা হয়, রিবা আল ফদলটাকে এটাকে সুন্নাহ রিবা বলা হয়। রিবা আর সুন্নাহ, মানে রিবা আল ফদলটা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছেন, এই পদ্ধতির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পদ্ধতিতে লেনদেন করলে রিবা আল ফদল হয়, এই জন্য এটাকে রিবা আর সুন্নাহ বলা হয়। আর সময়ের বিপরীতে যে অতিরিক্ত লেনদেন সুদ, এটা আল্লাহ পাক সরাসরি কোরআন শরীফের মধ্যে বলেছেন। তো এই জন্য এটাকে রিবা, কোরআনিক রিবা বলা হয়। তো এখন যে কমার্শিয়াল পেপার এখনো ডিউ হয় নাই, এই জাতীয় কমার্শিয়াল পেপার যদি কেউ সমমূল্যে বিক্রি করে তাহলে এটা হবে রিবা নাসিয়া। আর যদি অতিরিক্ত দামে বিক্রি করে তাহলে রিবা নাসিয়ার পাশাপাশি রিবা আল ফজল দুইটাই হবে। এইটা একটু ক্লিয়ারলি মনে রাখতে হবে। কারণ রিবা নাসিয়া কিভাবে হচ্ছে, যেমন ধরেন আপনার একটা বিল অফ এক্সচেঞ্জ ইউজ এন্ড সেলস এর বিপরীতে, ধরেন 90 ডেজ ইউজ, হ্যাঁ 90 ডেজ ডেফার্ড একটা এলসির বিপরীতে আপনি একটা বিল অফ এক্সচেঞ্জ আছে। এখন এই বিল অফ এক্সচেঞ্জ কেউ যদি 3 মাস আগে $1 লাখ বিল অফ এক্সচেঞ্জ $1 লাখ দিয়ে কিনে নেয়, হ্যাঁ, তার মানে কি সে কি কোনো স্বার্থ ছাড়া কিনে নিবে? সে হয়তোবা তার এই নলেজের মাধ্যমে বা তার অভিজ্ঞতা দিয়ে সে দেখছে যে আজকে ডলারের যে দাম, এই দাম 90 ডেজ পরে এরকম থাকবে না, তখন ডলারের ভ্যালু বেড়ে যাবে। তো এখন যদি সে এই এই কারেন্ট রেটে, বাজার মূল্যে এই বিল অফ এক্সচেঞ্জটা কিনে নিতে পারে, তাহলে এইটার ম্যাচুরিটিতে গিয়ে তার লাভ হবে। যেমন ধরেন যখন বিল অফ এক্সচেঞ্জটা বিক্রি করতেছে তখন ডলারের মূল্য 120 টাকা, কিন্তু যখন এটা ম্যাচিউরড হবে তখন তার অভিজ্ঞতা থেকে সে দেখলো যে এই ডলারের মূল্য হয়ে যাবে 125 টাকা, এবং সে এই লোভে 120 টাকা করে পার ডলার $1 লাখ একটা বিল অফ এক্সচেঞ্জ কিনে নিল। তাহলে সে যখন এটা মেচিউরড হবে তখন সে এটার বিপরীতে পাবে কত? এখন যদি তার $1 লাখ বিপরীতে 1,20,00,000 টাকা পরিশোধ করতে হয়, তখন সে কিন্তু 1,25,00,000 টাকা পাচ্ছে। তার মানে এখানে তার একটা সিকিউরড লাভ চলে আসতেছে। তাহলে 3 মাসের বিপরীতে ঘটনাটা এরকম দাঁড়ালো না যে 1,20,00,000 টাকা দিয়ে 3 মাস পরে সে 1,25,00,000 টাকা এখানে পাইলো। এই জন্য এটাকে বলা হয় রিবা আর নাসিয়া। যখন সে বেশিতে লেনদেন করবে তখন এটা রিবা আর নাসিয়া বা রিবা আল ফজল। কারণ সে যদি ধরেন কারেন্ট রেট আছে 120 টাকা করে, সে এটাকে কিনে নিল 121 টাকা করে, আরো 1 টাকা বেশি দিয়ে কিনে নিল। কেন কিনে নিছে? কারণ সে জানে যে 3 মাস পরে এটার দাম 125 টাকা হয়ে যাবে। যে 1 টাকা সে যদি বেশিও দেয় তাইলেও কিন্তু তার এখানে আরো 4 টাকা করে পার ডলার লাভ হচ্ছে। তার মানে কি, এক হচ্ছে $1 লাখ একটা বিল অফ এক্সচেঞ্জ সে অধিক মূল্যে বিক্রি করতেছে, রিবাল ফদল, আর 3 মাসের ব্যবধানে সে এখানে আরেকটা লাভ করতেছে, তার মানে এটা হচ্ছে রিবান নাসিয়া। তো এই জন্য অধিক দামে যদি ক্রয় বিক্রয় হয় তাহলে এটা রিবান নাসিয়া প্লাস রিবাল ফদল দুইটাই হবে। আমার মনে হয় বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। পরীক্ষায় আসে এই জায়গাগুলি থেকে।
আচ্ছা, 6-3, ইট ইজ পারমিজিবল টু দ্য বেনিফিশিয়ারি টু ট্রিট কমার্শিয়াল পেপার দ্যাট ইজ নট ইয়েট ডিউ অ্যাজ প্রাইস ফর এ সার্টেন গুডস অর ইউজ এফেক্ট। দেখেন এখানে আরো কিছু নতুন বিষয় নিয়ে আসছে। এটা হচ্ছে এ সার্টেন গুডস অর ইউজ এফেক্ট। ইউজ এফেক্ট মানে কোনো একটা সার্ভিস, এটার এত ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নেই। ইউজ এফেক্ট মিনস একটা সার্ভিস। এ সার্টেন গুডস অর এ সার্টেন সার্ভিস, একটা নির্দিষ্ট পণ্য যেটা লেনদেন করার সময় সামনে আছে, অথবা একটা সার্ভিস যেটা একবারে এক্সিস্টেন্স আছে লেনদেন করার সময়। এই রকম নির্দিষ্ট কোনো পণ্য বা সার্ভিস ক্রয় করার ক্ষেত্রে যদি এমন কোনো কমার্শিয়াল পেপার, যে পেপারটা এখনো ডিউ হয় নাই, ওই কমার্শিয়াল পেপার দিয়ে মূল্য পরিশোধ করা হয়, তাহলে শরিয়াতে জায়েজ, বৈধ, কোনো আপত্তি নেই, করতে পারবেন। কিন্তু যদি ভাইস ভার্সা হয়ে যায়, যে এমন একটা পণ্য কিনা হচ্ছে যে পণ্যটা এক্সিস্টেন্স নাই, এমন একটা সার্ভিস কিনা হচ্ছে যে সার্ভিসটা এক্সিস্টেন্স নাই, পারচেজার বা বায়ার যে স্পেসিফিকেশন দিবেন ওই স্পেসিফিকেশন আলোকে এই সার্ভিসটা রেডি করে দিবেন, অথবা গুডসটাকে রেডি করে ডেলিভারি করবেন, এই জাতীয় লেনদেনের ক্ষেত্রে এই কমার্শিয়াল পেপার দিয়ে পেমেন্ট করা যায় নাই। দেখেন এই যে এটাই বলছে, বাট নট দোজ দ্যাট আর সোল্ড বাই ডেসক্রিপশন অ্যাজ এ লায়াবিলিটি। মানে আপনি এই ডেসক্রিপশনের মাধ্যমে, অর্থাৎ স্পেসিফিকেশনের মাধ্যমে আপনি একটা পণ্য কিনে নিচ্ছেন, আপনি একটা স্পেসিফিকেশন দিয়েছেন, ওই স্পেসিফিকেশনের আলোকে সে একটা নির্ধারিত সময়ের মধ্যে পণ্য রেডি করে ডেলিভারি দিবে, তার মানে পণ্যটা এখন এক্সিস্টেন্স নাই। এই জাতীয় পণ্য কেনার ক্ষেত্রে বা সার্ভিস কেনার ক্ষেত্রে যে সকল কমার্শিয়াল পেপার ডিউ হয় নাই ওইগুলি দিয়ে পেমেন্ট করা জায়েজ নাই। তাহলে সাম আপ করলে হচ্ছে, নির্দিষ্ট পণ্য কিনা যাবে, যে পণ্য সুনির্দিষ্ট না বা এক্সিস্টেন্স নাই এই জাতীয় পণ্য কেনা যাবে না। Then 6-4, the holder of commercial paper is permitted to purchase goods to be delivered later on the date of maturity of the paper and after the debt is established as a liability. The holder of the paper transfers the claim of his creditor to his debtor through this paper. In such a case, the transaction amounts to hawala. 6 নম্বরে বলা হচ্ছে, the holder of the commercial paper is permitted to purchase goods to be delivered later on. এখানে শর্ত আছে যে একটা কমার্শিয়াল পেপার দিয়ে এমন কোনো পণ্য সে কিনতে পারবে যে পণ্যটা ডেলিভারি দেওয়া হবে পরবর্তীতে, অন দ্য ডেট অফ ম্যাচুরিটি অফ দ্য পেপার। কমার্শিয়াল পেপারটা যেদিন ম্যাচিউরড হবে ওই ডেটেই পণ্যটা ডেলিভারি হবে। এই জাতীয় ক্ষেত্রে জায়েজ আছে পণ্য কিনা কমার্শিয়াল পেপার দিয়ে। শর্ত হচ্ছে পারচেজ দ্য গুডস টু বি লেটার অন, এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আফটার দ্য ডেট ইজ এস্টাবলিশড এজ লায়াবিলিটি, ডেটটা যখন লায়াবিলিটি হিসাবে এস্টাবলিশড হবে তখন ওই কমার্শিয়াল পেপার দিয়ে পেমেন্ট দিতে হবে। অর্থাৎ ধরেন আপনি একটা পণ্য কিনে ফেলছেন, দরদাম করে ফেলছেন, পণ্যটা কবে ডেলিভারি দিবে এটাও ঠিক করে ফেলছেন, এবং কত টাকা পরিশোধ করতে হবে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এই ঠিকঠাক হওয়ার পরে যদি যে কমার্শিয়াল পেপার ডিউ হয় নাই, অর্থাৎ যেদিন ডেলিভারি দিবে ওই দিনই ডিউ হবে, এরকম কমার্শিয়াল পেপার দিয়ে পেমেন্ট দেয়, তাহলে জায়েজ আছে। এখন দেখেন আগে এক জায়গায় বলছে যেটা ডিউ হয় নাই এরকম এই কমার্শিয়াল পেপার দিয়ে ডেসক্রিপশনে যে লাইবিলিটি জায়েজ নাই, আর এখানেও তো অনেকটা ওরকমই হয়ে যাচ্ছে না, তারপরে এটা জায়েজ আছে। দেখেন এখানে কিন্তু সূক্ষ্ম একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কি, এইখানে বলতেছে যে আপনি যখন কেনা বেচাটা করে ফেলবেন, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আপনার একটা রাইটস এবং অব্লিগেশন ক্রিয়েট হয়েছে। আপনার রাইটস কি, আপনি পণ্যটা পাবেন নির্ধারিত ডেটে। আপনার অব্লিগেশন কি, পণ্যের মূল্যটা আপনাকে পরিশোধ করতে হবে। তো রাইটস এবং অব্লিগেশন দুইটাই ক্রিয়েট হয়ে গেছে। হওয়ার পরে এস্টাবলিশড এজ এ লায়াবিলিটি হওয়ার পরে যদি আপনি ওই এই কমার্শিয়াল পেপার দিয়া পেমেন্ট দেন তাহলে জায়েজ আছে। কারণ তখন আর এইখানে অতিরিক্ত সুবিধা লেনদেন করার কিন্তু আর কোনো সুযোগ নেই। কিন্তু আগের অপশনে কিন্তু অতিরিক্ত সুবিধার সুযোগ আছে। সেটা কেমন? যেমন আমরা অনেক সময় ধরেন এই ম্যানুফ্যাকচারিং কারখানাগুলিতে সাধারণত এই কাজ করে থাকি। আমরা যাই বলি যে ভাই তুমি আমার একটা আলমারি তৈরি করে দিবা, আমি তোমার অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দিব।
আমার টাকা দিয়ে তুমি আলমারি বানাইবা, কত টাকা নিবা? যে আলমারির মূল্য আমি শুরুতেই দিয়ে দিব তোমার। এই সময় স্বাভাবিকভাবেই দেখবেন যিনি বিক্রেতা তিনিও একটু কম দামে বিক্রি করেন, এবং যিনি ক্রেতা তিনিও একটু কম দামে কিনতে পারেন। এখন কেন এই এই কম দামে কিনতে পারতেছেন আর বিক্রি করতেছেন? কারণ এই জায়গায় কিন্তু দুই পক্ষেরই লাভ। এক পক্ষের লাভ হচ্ছে সে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে টাকা কম টাকায় কিনতেছে, আর বিক্রেতার লাভ হচ্ছে তার এখানে কিন্তু কোনো ফান্ড ইনভেস্ট করা লাগতেছে না, কই তেলে কই বেজে দিচ্ছে। যে বায়ারের টাকা দিয়ে বায়ারের পণ্য রেডি করে দিয়ে দিচ্ছে, মাঝখান থেকে তার একটা গেইন হয়ে যাচ্ছে। তো এই জন্য ওই জায়গায় কিন্তু এই যে এই জন্যই বলছে দেখেন যে কমোডিটি বেসড ডিসকাউন্টিং ডেটস, এইটার সুযোগ কিন্তু তো ওইখানে আছে, আর এই জায়গায় কিন্তু এই কমোডিটি বেসড ডিসকাউন্টিং অফ ডেটস সুযোগ নেই। তো এইখানে এই যখন ডেটটা লাইবিলিটি হিসাবে এস্টাবলিশড হয়ে যায়, তখন যদি এই চেক দ্বারা পেমেন্ট দেওয়া হয়, যে একটা চেক, যে চেকটা একটা নির্দিষ্ট সময় পরে ডিউ হবে, তো এটা দেওয়া জায়েজ। আর এখানে কি হচ্ছে, দ্য হোল্ডার অফ দ্য পেপার ট্রান্সফার দ্য ক্লেম, এই জায়গায় হচ্ছে কি যে আপনার ধরেন যিনি চেকের হোল্ডার, তিনি যার কাছ থেকে চেকটা পেয়েছেন তার কাছে টাকা পাইতেন, তার বিপরীতে তিনি চেকটা পেয়েছেন। এই যে যে টাকা পাওয়ার অধিকার, এই অধিকারটা মূলত তিনি সেলারের উপর ট্রান্সফার করে দিচ্ছেন। ট্রানজেকশন অ্যামাউন্টটা হাওয়ালা, এটা একটা হাওয়ালা ট্রানজেকশন হয়ে যাচ্ছে। আমরা একবারে শেষ দিকেই চলে আসছে, আর খুব বেশি নাই। টেকিং পজেশন অফ কমার্শিয়াল পেপারস, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা এই কমার্শিয়াল পেপার, প্রমিজারি নোট, বিল অফ এক্সচেঞ্জ, চেক, এগুলো হাতে পাওয়ার সাথে সাথে কখন পজেশন তৈরি হবে আর কখন পজেশন তৈরি হবে না, এই বিষয়গুলো এখানে সাথে তুলে ধরা হয়েছে। সাথে রেখে বলা হচ্ছে যে দ্য রিসিপ্ট অফ এ চেক রিকোয়ারিং প্রম্পট পেমেন্ট, ইফ ইট ইজ এ ব্যাংকার চেক অর আ সার্টিফাইড চেক অর ওয়ান দ্যাট ইজ লিগালি ডিমড আ সার্টিফাইড চেক, যে সকল ট্রানজেকশনের ক্ষেত্রে প্রম্পট পেমেন্ট, ইনস্ট্যান্ট পেমেন্ট রিকোয়ার্ড, আবশ্যক, এই জাতীয় ক্ষেত্রে যদি ব্যাংকার্স চেক দিয়ে পেমেন্ট দেওয়া হয়, অথবা সার্টিফাইড চেক দিয়ে পেমেন্ট দেওয়া হয়, অথবা এমন কোনো চেক যে চেকটাকে লিগালি সার্টিফাইড চেক হিসাবে বিবেচনা করা হয়, এরকম ক্যাটাগরির চেক দিয়ে যদি পেমেন্ট দেওয়া হয়, তাহলে এই পেমেন্টটা এখানে whereby a certain amount is mandatorily maintained is a drawer's account being drawn banks constitutes constructive possession, মাঝখানে বললাম না যে এই তিন ধরনের চেক, ব্যাংকার চেক, সার্টিফাইড চেক, লিগালি ডিমড সার্টিফাইড চেক, যদি এই জাতীয় ইনস্ট্রুমেন্ট দিয়ে পেমেন্ট দেওয়া হয়, তাহলে এইটাকে কনস্ট্রাকটিভ পজেশন হিসাবে ধরে নেওয়া হবে। অর্থাৎ এই চেক হাতে আসা মানে টাকার উপর কনস্ট্রাকটিভ পজেশন তৈরি হয়ে গেছে। And it is on the basis that it is permissible to use the check in transactions that stipulate possession, such as the exchange of currencies. কারেন্সি এক্সচেঞ্জের ক্ষেত্রে এই জাতীয় চেক দিয়ে লেনদেন করা যাবে। স্বর্ণ, রূপা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও এগুলো দিয়ে লেনদেন করা যাবে। সালাম কন্ট্রাক্টের ক্ষেত্রে এই জাতীয় চেক দিয়ে সালাম ক্যাপিটাল পরিশোধ করা যাবে। কারণ ব্যাংকার চেক কি, ডিডি একটা ব্যাংকার চেক, আবার পে অর্ডার এটা একটা ব্যাংকার চেক। তারপরে আপনার যে আমরা পড়ে আসলাম ট্রাভেলার চেক, টিসি, এই টিসিও হচ্ছে একটা ব্যাংকার চেক। এই জাতীয় চেকগুলো কখনো ডিজনার হবে না, কারণ এই চেকের বিপরীতে আবশ্যকভাবে সমপরিমাণ টাকা সংরক্ষণ করা আছে। অথবা সার্টিফাইড চেক, এটা কখনো ডিসঅনার হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য এই জাতীয় চেকগুলো দিয়ে এই লেনদেনগুলো করা, কারেন্সি এক্সচেঞ্জ করা, গোল্ড কিনা, সিলভার কিনা, বা সালামের ক্যাপিটাল পরিশোধ করা, এটা জায়েজ আছে। তাহলে এই তিন ধরনের চেকটা আমরা একটু মনে রাখবো, ব্যাংকার চেক, সার্টিফাইড চেক, আর লিগালি ডিমড সার্টিফাইড চেক, এগুলো দিয়ে ট্রানজেকশন করাটা জায়েজ আছে, এবং এই চেকগুলো হাতে আসার সাথে সাথে সমপরিমাণ টাকার উপর কনস্ট্রাকটিভ পজেশন হয়ে যাবে। 7-2, দ্য রিসিপ্ট অফ এ চেক দ্যাট ইজ টু বি পেইড প্রম্পটলি ইফ ইট ইজ নট এ ব্যাংকার চেক, এটা ভাইস ভার্সা। যে এই ব্যাংকার চেক, সার্টিফাইড চেক আর লিগালি ডিমড সার্টিফাইড চেক, এই তিন ধরনের চেক যদি না হয়, তাহলে ওই চেক, অন্য চেক যা আছে আদার দেন এই থ্রি চেকস, ওই চেকগুলো হাতে আসলে কনস্ট্রাকটিভ পজেশন হবে না। যেহেতু কনস্ট্রাকটিভ পজেশন হবে না, কারণ ওই চেকগুলি তো আপনার এই ডিসঅনার হওয়ার একটা সম্ভাবনা আছে, অনার হওয়ারও সম্ভাবনা আছে, ডিসঅনার হওয়ারও সম্ভাবনা আছে।
তো ওই জাতীয় চেকগুলো দেয়া কখনোই কনস্ট্রাকটিভ পজিশন হবে না। আর যেহেতু কনস্ট্রাকটিভ পজিশন হবে না, তাই কারেন্সি এক্সচেঞ্জের ক্ষেত্রে, গোল্ড সিলভার কেনার ক্ষেত্রে বা সালাম কন্ট্রাক্টের ক্ষেত্রে ওই জাতীয় চেক দিয়ে লেনদেন করা, পেমেন্ট দেওয়া জায়েজ নাই। 7-3, ইট ইজ পারমিটেড টু ইউজ চেকস অফ ব্যাংক ট্রান্সফার্স। দেখেন, চেক দিয়ে আমরা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে থাকি। এই যে টাকাগুলো ট্রান্সফার করি, এইটাও জায়েজ আছে। এটা সেম কারেন্সিতেও জায়েজ আছে, ডিফারেন্ট কারেন্সিতেও জায়েজ আছে। সেম কারেন্সিতে আমরা এই যেমন টাকা অ্যাকাউন্ট থেকে টাকা অ্যাকাউন্টে আমরা যদি টাকা ট্রান্সফার করি, সেম কারেন্সিতে হচ্ছে, তো এটাও জায়েজ আছে। আবার যদি ধরেন টাকা অ্যাকাউন্ট থেকে এফসি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়, ওইটাও জায়েজ আছে। যখন টাকা অ্যাকাউন্ট থেকে টাকা অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করছি, জাস্ট এখানে ট্রান্সফারটাই হচ্ছে, আর কিছু না। এবং এই যে ট্রান্সফারটা হচ্ছে, এই ট্রান্সফারের বিপরীতে ব্যাংক কিন্তু সার্ভিস চার্জও আদায় করতে পারবে, ট্রান্সফার ফি আদায় করতে পারবে। যদিও আমরা সাধারণত করি না, কিন্তু আদায় করার সুযোগ আছে। আর ভিন্ন কারেন্সিতে যখন হবে, তখন এখানে দুইটা ট্রানজ্যাকশন হবে। প্রথম ট্রানজ্যাকশনটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ, দ্বিতীয় ট্রানজ্যাকশনটা হচ্ছে ট্রান্সফার। তাহলে প্রথমে কারেন্সি কনভার্সন হবে, তারপরে ট্রান্সফার হবে। তাহলে দুইটা ট্রানজ্যাকশন হচ্ছে। তো এই জায়গায় একটা বিষয় হচ্ছে যে কারেন্সি এক্সচেঞ্জের ক্ষেত্রে তো কাউন্টার ভ্যালুর পজিশন নেওয়াটা আবশ্যক। দেখেন, যখন আমরা ভিন্ন কারেন্সির অ্যাকাউন্টে, যেমন 1 লাখ টাকার চেক দিয়া বললাম এফসি অ্যাকাউন্টে টাকা মানে জমা করে দিতে, তাহলে এফসি অ্যাকাউন্টে 1 লাখ টাকা কি জমা করা সম্ভব? কোনোদিনই সম্ভব না। কারণ এফসি অ্যাকাউন্ট যদি ডলারের হয়, তাহলে 1 লাখ টাকার চেক আমি ডলারের অ্যাকাউন্টে কিভাবে জমা করব? তো জমা করতে হলে প্রথমে আমাকে ডলারে কনভার্ট করতে হবে। তো ডলারে কনভার্ট করে যখন জমা দিবে, তখন ব্যাংক ওই জাতীয় চেকগুলি রিসিভ করে কনভার্সন করার পরে কত ডলার হইলো এটার একটা রিসিভ কপি কিন্তু গ্রাহককে দেয়া দেয়। এই যে রিসিভ কপিটা দিয়ে দিচ্ছে, শরিয়া বলতেছে এই রিসিভ কপিটাই পজেশনের জন্য সাফিসিয়েন্ট, যে এটাকে কনস্ট্রাকটিভ পজেশন ধরা হবে, এবং এটাকে সাফিসিয়েন্ট হিসাবে ধরে নিয়ে এই কারেন্সি এক্সচেঞ্জটাকে ভ্যালিড বলা হচ্ছে। 8 নাম্বার, অ্যাকসেপ্টেন্স ফর পেমেন্ট অফ দ্য ভ্যালু অফ কমার্শিয়াল পেপারস। আমরা এই বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে সাধারণত অ্যাকসেপ্টেন্সের প্রয়োজন পড়ে, অ্যাকসেপ্টেন্স আমরা নিয়ে থাকি। এই যে অ্যাকসেপ্টেন্স, এই অ্যাকসেপ্টেন্সটাকে জাস্ট একটা গ্যারান্টি সার্ভিস হিসাবে ধরে নেওয়া হয়। তো শরিয়াতে গ্যারান্টি দেওয়া যেহেতু জায়েজ আছে, অতএব অ্যাকসেপ্টেন্সটাও জায়েজ আছে। যেমন দেখেন, অ্যাকসেপ্টেন্স ফর পেইং দ্য ভ্যালু অফ কমার্শিয়াল পেপার অন দ্য পার্ট অফ দ্য ড্রয়ি। ড্রয়ি মানে হচ্ছে এলসি ইস্যুইং ব্যাংক। তো এই এলসি ইস্যুইং ব্যাংক যখন বিল অফ এক্সচেঞ্জে অ্যাকসেপ্ট করে দিচ্ছে, ইজ কনসিডার্ড অ্যান আন্ডারটেকেন, এটাকে একটা আন্ডারটেকেন হিসাবে বিবেচনা করা হচ্ছে। অ্যান অব্লিগেশন টু পে দ্য ডেট রিপ্রেজেন্টেড বাই দ্য কমার্শিয়াল পেপার টু দ্য হোল্ডার অন দ্য ডেট অফ ম্যাচুরিটি। ম্যাচুরিটি ডেটে যখন এই বিল অফ এক্সচেঞ্জের হোল্ডার ওই ব্যাংকের কাছে এই বিল অফ এক্সচেঞ্জটা উপস্থাপন করবে, উপস্থাপন করার সাথে সাথে ওই ব্যাংক কিন্তু পরিশোধ করতে বাধ্য, অব্লিগেশন টু পে। তো এটা একটা জাস্ট গ্যারান্টি সার্ভিস, যেটা আগে বললাম, গ্যারান্টি সার্ভিস যেহেতু শরিয়া সম্মত, তাই এইটাও শরিয়া সম্মত। দিস আন্ডারটেকেন এন্ড অব্লিগেশন মাস্ট বি ফুলফিল অ্যাকর্ডিং টু শরিয়া। 8-2, অল পার্টিস হু সিগনেচার্স অ্যাপিয়ার্স অন দ্য কমার্শিয়াল পেপার ইনক্লুডিং এন্ডোর্সি, এন্ডোর্সার, গ্যারান্টর আর জয়েন্টলি রেসপন্সিবল। এই এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে যতজনের বা এই যে কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে যতজনের সাইন থাকবে, ড্রয়ারের সাইন থাকতে পারে, এন্ডোর্সারের সাইন থাকতে পারে, গ্যারান্টরের সাইন থাকতে পারে, যতজন সাইন করবে সবাই সমপরিমাণ টাকার জন্য জয়েন্টলি রেসপন্সিবল। এখন এই চেক যদি আপনার ডিজঅনার হয়, তাহলে সর্বশেষ হোল্ডার যিনি, তিনি এই পক্ষগুলির মধ্যে যে কোনো পক্ষের কাছে টাকা চাইতে পারবে। ড্রয়ারের কাছেও চাইতে পারবে, এন্ডোর্সারের কাছে চাইতে পারবে, গ্যারান্টরের কাছে চাইতে পারবে, আবার জয়েন্টলি সবার কাছে একসাথে চাইতে পারবে। যে একদিকে যে কারোর কাছে চাইতে পারবে, আবার জয়েন্টলি সবার কাছেও টাকা দাবি করতে পারবে। 8-3, টাঞ্জিবল সিকিউরিটি স্টিপুলেটেড বাই দ্য হোল্ডার অফ কমার্শিয়াল পেপার টু এনশিওর দ্য সিকিউরিং অফ হিজ রাইট উইল বি ডিমড আ মর্টগেজ। এখন কমার্শিয়াল পেপার দিয়ে লেনদেন করার সময় যদি রিসিভার কোনো গ্যারান্টি চান, যেমন একজনে কাছে ধরেন কেউ 2 লাখ, একজন আরেকজনের কাছে 2 লাখ টাকা পায়,
যখন টাকা চাইতে গেছে তখন তাকে চেক দিয়ে দিছে। এখন চেক দেওয়ার পরে ওই ক্রেডিট পাওনাদার বলতেছে, ভাই তোমার এই চেক যদি ডিসঅনার হয়, এক কাজ করো, তোমার যে মোটর সাইকেল আছে এই মোটর সাইকেলটা তুমি আমার কাছে জামানত হিসাবে রেখে দাও। চেক যদি অনার হয় তাহলে তোমার মোটরসাইকেল তুমি নিয়ে যাবে, আর চেক যদি অনার না হয় তাহলে তোমার মোটরসাইকেল তুমি পাবে না। এটা জামানত হিসাবে থাকবে। তো এইরকম কেউ যদি কোনো ট্রানজিবল সিকিউরিটি জামানত হিসাবে নিতে চায়, এটাও জায়েজ আছে, তখন এটাকে মর্টগেজ হিসাবে ধরা হবে। শরিয়ার পরিভাষায় এটাকে রেহান বলা হয়। এখন মর্টগেজের ক্ষেত্রে 39 নম্বর একটা বিশাল স্ট্যান্ডার্ড আছে। মর্টগেজের ক্ষেত্রে কি কি বিষয় পালনীয় আছে, কি কি বিষয় বর্জনীয় আছে, করণীয় আছে, এই সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। 39 যখন পড়বো আমরা তখন ওই সবগুলো বিষয় জানতে পারবেন। তো মর্টগেজ যেহেতু জায়েজ আছে, এই ট্যানজিবল সিকিউরিটি কমার্শিয়াল পেপার কোলেটারাল হিসাবে নেওয়া এটাও জায়েজ আছে। আমাদের এই পর্যন্তই ছিল শরিয়া স্ট্যান্ডার্ড টোটাল আলোচনার উপরে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব, আদারওয়াইজ আমাদের ফর্মাল সেশন শেষ। বাট সিপিএসএস নিয়েও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আহ, সেগুলো নিয়েও আমরা এখন আলোচনা করতে পারি। একটা কোশ্চেন করতে পারি, সেটা হলো যে জি, আপনার অবশ্যই অবশ্যই। গ্যারান্টি গ্যারান্টি সার্ভিসের এগেইনস্টে যদি কোনো ফি নেওয়া হয়, এটা কি শরীর অ্যালাউ করে কিনা? গ্যারান্টি সার্ভিসের ক্ষেত্রে আপনার শরিয়ার একটা বড় স্ট্যান্ডার্ড আছে, 5 নম্বর স্ট্যান্ডার্ড, নামই গ্যারান্টিজ। ওটা যখন পড়বো আমরা তখন এই রিলেটেড বিস্তারিত আপনারা জানতে পারবেন। তবে গ্যারান্টির ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়াল গ্যারান্টি তো একটা সার্ভিস, তো এটা ওয়ারেন্টার কার্ড। বেনিভোলেন্ট সার্ভিস। এই গ্যারান্টি সার্ভিসটা দিতে গিয়ে যদি রিলেটেড আরো কোনো সার্ভিস দেওয়া হয় তাহলে ওই সার্ভিসের জন্য অ্যাকচুয়াল ফিটা আদায় করা যাবে। এর চেয়ে বেশি কিছু নেওয়াটা শরিয়াতে জায়েজ নাই। এটা আউফিউ জায়েজ বলেনি, ইভেন আমাদের বাংলাদেশের কোনো শরিয়া স্কলারও এটাকে জায়েজ বলে নাই আমার জানা মতে। থ্যাংক ইউ। আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে, যে হাওয়ালা, রেস্ট্রিক্টেড হাওয়ালা আর আনরেস্ট্রিক্টেড, আরেকবার একটু বললে ভালো হয়। রেস্ট্রিক্টেড হাওয়ালা হচ্ছে নতুন ভাবে যিনি টাকা পরিশোধ করার দায়িত্ব নিচ্ছেন, তিনি যদি সৌজন্যতা ভূত থেকে দায়িত্ব নেন তাহলে আনরেস্ট্রিক্টেড হাওয়ালা। যদি সৌজন্যতা ভূত থেকে, তার সাথে কোনো ধরনের লেনদেন ছিল না, হ্যাঁ কোনো ধরনের লেনদেন ছিল না, জাস্ট ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে, ওই রিকোয়েস্টের প্রেক্ষিতে উনি এই সৌজন্যতা থেকে পরিশোধের দায়িত্ব নিয়েছেন, তার মানে এটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড হাওয়ালা। কিন্তু যদি তার কাছে পূর্ব থেকেই টাকা পাওনা ছিল, যেমন ধরেন ওই যে আমি যেটা বলছিলাম যে এনামুল ভাই, উনি জুবায়েদ ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়েছেন, নেওয়ার পরে উনি আবার ওয়াইসকরণী ভাইয়ের কাছে উনি 50,000 টাকা পায়, যে টাকাটাও ওই সেম ডেটে পরিশোধ করার কথা। এখন এনামুল ভাই ওয়াইসকরণী ভাইকে গিয়া বললেন যে ভাই আপনি তো আমাকে 15 তারিখে টাকা দিবেন, তো এই টাকাটা আপনি আমাকে না দিয়ে জুবায়েদ ভাইয়ের অ্যাকাউন্টে জমা দিয়ে দিবেন। তো এখন ওয়াইসকরণী ভাই দেখলো যে ওনাকে দে, তো আমার টাকা দিতেই হবে, এটা যদি জুবায়েদ ভাইয়ের অ্যাকাউন্টে দিলে আদায় হয়ে যায় তাহলে তার কোনো সমস্যা নাই। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, আমি আপনার 15 তারিখে জুবায়েদ ভাইয়ের অ্যাকাউন্ট আমাকে দেন, ওনার অ্যাকাউন্টে আমি টাকাটা জমা দিয়ে দিব। তার মানে কি, এনামুল ভাই আগে থেকেই ওয়াইসকরণী ভাইয়ের কাছে টাকা পাইতেন, আর ওয়াইসকরণী ভাই তার উপর যে পাওনা ছিল ওই পাওনা থেকে পরিশোধের দায়িত্ব নিছেন। এটা হচ্ছে রেস্ট্রিক্টেড হাওয়ালা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো প্রশ্ন? দেখুন, জি। 6-এর 2টা একটু আর একটু বললে ভালো হতো। 6-2। সেটা হলো যে রিবা নাসিয়া রিবার বদল। আরে আমার পিসি কাজ করে না কেন? 6-2 না, 6-2 আমরা বলছিলাম এখানে, দেখেন কমার্শিয়াল পেপার সেল করার কথা বলা হচ্ছে। এটা বেসিক্যালি আপনার বিল অফ এক্সচেঞ্জ রিলেটেড, এটা চেকের সাথে এটা আসলে যায় না, প্রমিজারি নোটের ক্ষেত্রে এটা যায় না, এটা বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে যায়। তো
তো বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে যেমন আপনার সাইট এলসি হলে তো কোনো কথা নাই, এটা 5 কর্মদিবস ওয়ার্কিং ডেজ এর মধ্যে পেমেন্ট পেয়ে যাচ্ছেন। কিন্তু ইউজ এন্ড সেলসির ক্ষেত্রে ইউজ এন্ড সেলসিটা কিন্তু 90 ডেজ থেকে এখন 210 দিন পর্যন্ত হইতে পারে। তো আমরা 90 ডেজ ইউজ পিরিয়ড ধরে নিলাম বা ডেফার্ড পিরিয়ড ধরে নিলাম যে 90 দিনে ডেফার্ডে একটা এলসি করা হয়েছে। তো এই এলসির ডকুমেন্টস জি গুলো যখন চলে আসবে তখন বিল অফ এক্সচেঞ্জের টাকাটা ইম্পোর্টার বা এলসি ইস্যুইং ব্যাংক 90 দিন পর্যন্ত পরিশোধ করার একটা আহ, সময় আছে। সুযোগ পাচ্ছে, তাই না? জি জি। সুযোগ পাচ্ছে। তার মানে এখানে এক্সপোর্টার কিন্তু 90 দিন শেষ হওয়ার আগে টাকা পাচ্ছে না। না। এটা খুব ক্লিয়ার, টাকা পাচ্ছে না। জি জি। এখন এই বিল অফ এক্সচেঞ্জ যদি তৃতীয় পক্ষ তার কাছ থেকে কিনে নেয়, এখন ধরেন ওই এক্সপোর্টার এই বিল অফ এক্সচেঞ্জটা সেল করে দিল, কারণ সে তো এটার বিপরীতে নিশ্চিত পেমেন্ট পাবে, এটা খুবই স্বাভাবিক, কারণ এলসি মানেই তো এটা ইন্টারন্যাশনাল আন্ডারটেকিং এবং পেমেন্ট পেমেন্ট আন্ডারটেকিং, পেমেন্ট তো জি নিশ্চিত পাবে। এখন এই বিল অফ এক্সচেঞ্জটা সে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দেওয়ার সময় কেউ যদি এটা সমান দামে কিনে নেয়, যেমন $1,00,000 তাকে $1,00,000 দিয়েই কিনে নিল, অথবা $1,00,000 আপনার ধরেন সম পরিমাণ মার্কেট রেটে টাকা দিয়ে কিনে নিল। ধরুন যখন সে সেল করতেছে তাকে $1,00,000 নগদ $1,00,000 দিয়ে কিনে নিল। তো $1,00,000 দিয়ে যে কিনে নিল তার মানে কি সমান দামে কিনে নিল? এই জি। সমান দামে কিনে নিলে হবে রিবা আর নাসিয়া। রিবা আর নাসিয়া মানে হচ্ছে সময়ের বিপরীতে সুদ, করদের আচ্ছা মাধ্যমে যে সুদটা হয় এটা হচ্ছে রিবা আর নাসিয়া। তো আচ্ছা। এখন এটা রিবা আর নাসিয়া কিভাবে হইলো? রিবা আর নাসিয়া হইলো যে কোন একটা পাগলেও কি কোনোদিন এই বিল অফ এক্সচেঞ্জ লাভ ছাড়া কিনে নিবে? না। তার মানে এখানে একটা লাভ আছে। লাভটা কিরকম হইতে পারে? সে তার অভিজ্ঞতা দিয়ে দেখছে যে এখন যে বিল অফ এক্সচেঞ্জটা আছে এইটার বাজার দর আছে 1,20,000, মানে 1,20,00,000 টাকা। তার মানে 120 টাকা পার ডলার। তাহলে একশো জি। বিশ টাকা পার ডলারে সে যদি এখন কিনে নেয়, 3 মাস পরে এই বিল অফ এক্সচেঞ্জ সে লিকুইড করতে পারবে 125 টাকা পার ডলারে। তার এক মানে কোটি ডলার পঁচিশ প্রতি 5 টাকা বেড়ে যাবে। জি। তার মানে কি সে 1,20,00,000 টাকা দিয়ে 1,25,00,000 টাকা কিনে নিল, এই জন্য আদায় করে রিভার নিল। নাচতে হইলো। এটা হচ্ছে রিবা আর নাসিয়া। এখন জি। কেউ যদি বেশি দামে কিনে নেয়, যেমন ধরেন মার্কেট রেট আছে 120 টাকা পার ডলার, সে বললো যে ভাই তোমার বিল অফ এক্সচেঞ্জটা যদি আমাকে সেল করে দাও আমি তোমাকে বাজার রেটের চাইতে আরো 1 টাকা বেশি দিব, 121 টাকা করে দিব। তাহলে রিভার বদল হইলো, ঠিক আছে। তাহলে এক হলো রিবা আল ফদল, আরেকটা হলো রিবা আর নাসিয়া, কারণ সে তো 1 টাকা বেশি দেওয়াতে রিবা আল ফদল। কিন্তু ওই যে 3 মাস পরে যে 125 টাকা বেচবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে রিবা আর নাসিয়াও হলো না। রাজি হইলো, জি। এইটি, জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ এইগুলি থেকেই হ্যাঁ, না, পরীক্ষায় আসে। এটা এটা আসে পরীক্ষা। তো যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করেছি বিষয়টাকে যথাযথভাবে সহজভাবে বা করে উপস্থাপন করার জন্য, জানি না কতটুকু ক্লিয়ার করতে পেরেছি। তো আমাদের একটা হচ্ছে আপনার গত ব্যাচে যারা ছিলেন তাদের সাথেও যদি কথা বলেন দেখবেন আমরা স্পিকারের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ করি না। এবং গত ব্যাচে মার্কেট, মানে আমরাই সর্বোচ্চ চেষ্টা করেছি মানে ওনাদের রিকোয়েস্টেই। আমি আর আতিক ভাই যে পরিমাণ প্রেশার নিয়েছি গত ব্যাচে, এক পর্যায়ে গিয়ে তো আমার গলা পর্যন্ত সমস্যা হয়ে গেছিল বেশ 1-1.5 সপ্তাহ আমার, মানে গলাই ঠিক হয় নাই। তারপরেও একটু প্রেশার নিচ্ছি সবার সুবিধার্থে। আর আমাদের বাহিরে যে স্পিকারগুলি আনছি সব স্পিকার ছিলেন মার্কেট রেনাউন্ড। যেমন আমাদের এখানে এই ইসলামী ব্যাংকের হাবিব স্যার ক্লাস নিয়েছেন, এবারও নেবেন। স্ট্যান্ডার্ড ব্যাংকের এই আমাদের রহমতুল্লাহ খন্দকার স্যার ক্লাস নিয়েছেন। তারপরে এনসিসি ব্যাংকের আমাদের স্যার ক্লাস নিয়েছেন, মাসুদ স্যার ক্লাস নিয়েছেন। তারপরে বিসেকের আমাদের স্যার ক্লাস নিয়েছেন। উম, তো আমাদের যারাই ছিলেন প্রত্যেকেই কিন্তু রিনাউন্ড এক একজন স্পিকার ছিলেন। এবং এই ব্যাচে আপনারা যারা আমাদের ডক্টর উমর ফয়সাল ভাইয়ের সাথে পরিচিত, এই ব্যাচে উমর ফয়সাল ভাইও ক্লাস নেবেন আমার সাথে। গত পরশুদিন কথা হয়েছে, গত ব্যাচে ওনার একটা স্যার এই
ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট, মানে একটা একটা ফেলোশিপের জন্য উনি ট্রাই করতেছিলেন। এটার জন্য উনি ক্লাস নেন নাই। তো গত পরশুদিন কথা হয়েছে, উনি এই ব্যাচে ক্লাস নেবেন ইনশাল্লাহ। তো ওমর ফয়সাল ভাইকেও আপনারা পাবেন। আমাদের সিটি ব্যাংকের মিজান ভাই আছেন, খুবই ভালো একজন স্পিকার, ওনাকেও পাবেন। হাবিব ব্যাংকে আমাদের জাকির ভাই আছেন, খুব ভালো ক্লাস নেন, ফরেন ট্রেড স্পেশালিস্ট। উনিও আমাদের এখানে রেগুলার ক্লাস নেবেন ইনশাল্লাহ। এছাড়াও আমরা যাদেরকে নিয়ে আসবো দেখবেন প্রত্যেকেই খুব সুন্দরভাবে বিষয়গুলো ইনশাল্লাহ উপস্থাপন করবেন। প্রত্যেকেই প্রত্যেক ফিল্ডে, নিজস্ব ফিল্ডে এক একজন মানে খুবই রিনাউন্ড। তো এই জন্য আশা করি আপনারা আমাদের সাথে যদি থাকেন, আমাদের উপর আস্থা রাখেন, ইনশাল্লাহ ভালো করবেন। আর গত পরীক্ষা থেকে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আমরা এই সেশনটাতে সেই অভিজ্ঞতার আলোকেই ডেলিভারি দেওয়ার এবং প্রয়োজনীয় সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা সবাই পরীক্ষা ইনশাল্লাহ ভালো করেন। কারণ সিবিএসএস নিয়ে আমাদের আগে আসলে কোনো ধারণা ছিল না। গত একটা পরীক্ষা হওয়াতে তো আমরা একটা ধারণা পেয়েছি। তো এই ধারণা থেকে ইনশাল্লাহ আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সাপোর্ট দিব। আমাকে এবং আতিকুর রহমান ভাই, এই দুইজনকে একেবারে ডেডিকেটেডলি শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন। এবং আমাদের প্রয়োজনীয় সাপোর্টে আমাদের ইঞ্জিনিয়ার আসাদ ভাই আছেন। ইঞ্জিনিয়ার আসাদ ভাই সার্বক্ষণিক আপনাদের সুবিধা অসুবিধাগুলি কমিউনিকেট করবেন ইনশাল্লাহ। তো আজকে যদি আপনাদের আর কোনো কথা না থাকে, আর সিপিএসএস এর বিষয়টা বলি। সিপিএসএস হচ্ছে শুধু শরিয়া স্ট্যান্ডার্ড যেগুলি আছে এইগুলোর উপর একটা সার্টিফিকেশন কোর্স। আগে সিএসএ ছিল, সিপা ছিল, এখন সিএসএ সিপা মাঝখানে একরকম চেঞ্জ করেছে, আবার নতুন করে একটা ডিসিশন আউফি দিয়েছে। সিপা এবং সিএসএ ফেলোশিপের ক্ষেত্রে একটা এই নতুন নিয়ম ওনাদের এডুকেশন বোর্ডে পাশ হয়েছে। এখন থেকে যারা সিপিএসএস এবং সিপিএএজিই এই দুইটা সার্টিফিকেট কোর্স কমপ্লিট করবেন, তাদেরকে সিএসএ ফেলোশিপ দেওয়া হবে। আর যারা তিনটা সার্টিফিকেট কোর্স তারা এই করেছেন, সিপিএসএস, সিপিএএজি, আরেকটা আছে সিপি ফাস, এই তিনটা সার্টিফিকেট কোর্স যারা কমপ্লিট করবেন, এর পাশাপাশি যাদের অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছে অথবা এই রিলেটেড ইন্টারন্যাশনালি স্বীকৃত কোনো সার্টিফিকেট আছে, যেমন এসিএম, আইসিএমএবি, তারপরে এফসিএ, সিএ, তো এই জাতীয় কোর্সগুলি যাদের করা আছে, তারা একেবারে সরাসরি এই তিনটা ফেলোশিপ, তিনটা সার্টিফিকেট কোর্স শেষ করার সাথে সাথে সিপা ফেলোশিপ পেয়ে যাবেন। আর যাদের এইগুলোর কোনোটাই নাই, তারা আরেকটা পরীক্ষা দিতে হবে, যেখানে বিআরই এবং এএই এই দুইটা কোর্সকে সমন্বিত করে একটা কোর্স করেছেন। ওইটা পাশ করার পরে তাদেরকে সিপা ফেলোশিপ দিবে। আরেকটা আপনারা হয়তোবা শুনছেন, এনহ্যান্স সিএসএ নামে আরেকটা এই ওনারা উইন্ডো ওপেন করেছেন। মানে আগে যেরকম সিএসএ পরীক্ষা হইতো ঠিক এইভাবে আবার কিছু পরীক্ষা হয়তো বা নিবেন, কিন্তু এই ব্যাপারে ওনারা কোনো কিছু ক্লিয়ার করেন নাই। শুধু এইটুকু বলেছে ডিসেম্বরে একটা পরীক্ষা নিবে। তো ডিসেম্বরে যদি পরীক্ষা নেয়, এখনো পর্যন্ত সিলেবাস ক্লিয়ার করে নাই, রিডিং মেটেরিয়ালস ক্লিয়ার করে নাই, কিচ্ছু ক্লিয়ার করে নাই। এটা আসলে আদৌ সম্ভব না। হয়তোবা ডিসেম্বরের পরে যদি ওনারা কোনো সিএসএ পরীক্ষা নেন, তাহলে ওই সিলেবাসের আলোকে আমরা সিএসএ কোর্স চালু করব আর কি। এখন পর্যন্ত তারা যেটা বলছে যে এই এনহ্যান্স সিএসএ যেটা, এখানে অডিটিং স্ট্যান্ডার্ড থাকবে, গভর্নেন্স স্ট্যান্ডার্ড থাকবে, এথিক্স স্ট্যান্ডার্ড থাকবে, তারপরে কি বললাম, গভর্নেন্স, শরিয়া স্ট্যান্ডার্ড, গভর্নেন্স স্ট্যান্ডার্ড, অডিটিং স্ট্যান্ডার্ডস, এথিক্স স্ট্যান্ডার্ড, এই চার ধরনের স্ট্যান্ডার্ড থাকবে, কিন্তু কতগুলি স্ট্যান্ডার্ড থাকবে কোনো কিছুই ক্লিয়ার করেনি। আর এথিক্স স্ট্যান্ডার্ড কোনটা কোনটা থাকবে, অডিটিং এর কোনটা কোনটা থাকবে, কোনো কিছুই ক্লিয়ার করে নাই। তো সেই জন্য আমরা আপাতত সিপিএসএস নিয়ে শুরু করছি। তো যদি তারা সিএসএ সিলেবাস ক্লিয়ার করে এবং আপনারা যদি আগ্রহী হন, সেই ক্ষেত্রে আমরা সিপিএসএসটাকে সিএসএ তে কনভার্ট করে ফেলবো। তবে এতটুকু যে সিপিএসএস এর যে সিলেবাস আছে এইটা সিএসএ তে মাস্ট পড়তে হবে। এর সাথে আরো অনেকগুলো স্ট্যান্ডার্ড তারা যুক্ত করবে, যেটা গত বছরের ডিসেম্বরের পরীক্ষায় এই সিপিএসএস এর ফুল সিলেবাস ছিল। তার সাথে গভর্নেন্স স্ট্যান্ডার্ড 9টা ছিল, অডিটিং স্ট্যান্ডার্ড 5টা ছিল।
তো আউফির পাবলিশ গভর্নেন্স স্ট্যান্ডার্ড হচ্ছে 15টা, এন্ড 15টার মধ্যে 9টা থাকবে না 15টাই থাকবে। অডিটিং স্ট্যান্ডার্ড আছে অনেকগুলো, সেইখান থেকে 5টা থাকবে না সবগুলোই থাকবে। আর এথিক্স স্ট্যান্ডার্ড কোনগুলো থাকবে এগুলো কোনো কিছুই তারা ক্লিয়ার করে নাই। তো ক্লিয়ার করার পরে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি মনে করেন যে সিএস এর জন্য প্রস্তুতি নেবেন, সেই ক্ষেত্রে আমরা হয়তো বা আপনাদেরকে নিয়ে নতুন জার্নি শুরু করব। আদারওয়াইজ সিপিএসএস টাই আমরা শুরু করছি, এটা আমাদের কন্টিনিউ চলবে। আর সর্বশেষ একটা কথা বলি, আমরা যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি, এই সার্টিফিকেট বা ফেলোশিপের চাইতে বড় যে বিষয়টা হবে, দেখেন আমরা ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং করতেছি অনেকটা অন্ধকারের উপর। আমি শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়াতে 3 বছর কাজ করেছি, 2018 থেকে 18, 19, 20, 18-র মাঝামাঝি থেকে 21-এর মাঝামাঝি পর্যন্ত। এরপরে সাউথ বাংলা ব্যাংকের ইসলামী ব্যাংকিং ডিভিশনে কাজ করছি। তো এই সময়টাতে ব্রাঞ্চ অডিটে গিয়ে যেটা দেখছি, আমাদের যে ল্যাপসেস গুলি হয় তার অনেকগুলো ল্যাপসেস হয় শুধু খালি নলেজ গ্যাপের কারণে। অনেক অনেক মানে অনেক কাজ আছে ইজিলি আমরা শরিয়া সম্মতভাবে করতে পারি, কিন্তু নলেজ গ্যাপের কারণে এগুলো শরিয়া সম্মতভাবে হচ্ছে না। তো এই জায়গাটাতে আউফির শরিয়া স্ট্যান্ডার্ড গুলো পড়ার পরে নলেজ গ্যাপটা দূর হয়ে যাবে। কারণ আউফির ইন্টারন্যাশনাল 2টা প্রতিষ্ঠান আছে যারা ব্যাংকিং এর স্ট্যান্ডার্ড সেট করে, একটা হচ্ছে আউফি আর একটা হচ্ছে আইএফএসবি। আইএফএসবির স্ট্যান্ডার্ড গুলো তেমন গোছানো না, বাট আউফির শরিয়া স্ট্যান্ডার্ড গুলো খুবই গোছানো। এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রির এমন কোনো অপারেশনাল ইস্যু নাই যে ইস্যুটা তারা আলোচনায় আনে নাই, স্ট্যান্ডার্ডের অন্তর্ভুক্ত করে নাই। সবগুলো বিষয়, জেনারেল ব্যাংকিং থেকে শুরু করে একবারে ফরেন ট্রেড পর্যন্ত, এবং ব্যাংকের যতগুলি ডিপার্টমেন্ট আছে সবগুলি ডিপার্টমেন্টের অপারেশনাল ইস্যুসগুলি নিয়ে তারাই স্ট্যান্ডার্ডগুলো রচনা করছে। তো এর মাধ্যমে যেটা হয় আর কি, একদিকে হচ্ছে ব্যাংকিং সংক্রান্ত শরিয়ার বিধানগুলো আপনাদের জানা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে টেকনিক্যাল বিষয়গুলো যেহেতু এখানে আলোচনা হয়। আপনি যে ডেস্কেই কাজ করেন না কেন, আউফির সবগুলো স্ট্যান্ডার্ড পড়ার পরে পুরা ব্যাংকিং সম্পর্কে আপনার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। আপনি যে কোনো ব্যাংক সুইচিং এর ক্ষেত্রে বা আদার্স যে কোনো ক্ষেত্রে যে প্রশ্নগুলি সাধারণত হয়, কোনো প্রশ্নের ক্ষেত্রে আপনার জড়তা থাকবে না, কারণ আপনি ব্যাংকিং এর সবগুলো বিষয় সম্পর্কে একটা ওভারঅল কনসেপ্ট আপনার মধ্যে থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা 11টা পর্যন্ত একটা কোয়েশ্চেন আজকে ছিল। ক্লাসটা কন্টিনিউ করার কথা ছিল। আমার সেশন এখানেই শেষ। আপনারা যারা বের হতে চান বের হয়ে যান, আমাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী ক্লাসগুলি হবে, আপনারা থাকবেন। আপনাদের পরিচিত যারা আছে, যারা থাকতে চান তাদেরকে এই স্যার একটা কোয়েশ্চেন ছিল। ফ্রি ক্লাসগুলিতে রাখবেন। এরপরে আমরা 8 তারিখে, নভেম্বরের 8 তারিখে আমরা ফর্মাল ইনঅগ্রেশন করবো, এরপরে নিয়মিত ক্লাসগুলো শুরু করব। তারপরে হয়তোবা আমরা বেশ কিছু রেস্ট্রিকশন নিয়ে আসব। তো আপাতত 4টা ক্লাস আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি, এটাতে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। জি, আমরা যারা সেকেন্ড টাইম এক্সাম দেবো তারা কি সিপিএসএস দেবো নাকি সিএস ডাবল এ দেবো? এটা আপনাদের ইচ্ছা। আমি তো বললাম কারণ ওদের সিলেবাসগুলি কম করে নাই, যেহেতু করে নাই, এই জন্য আমরা এখনো সিএসসি নিয়ে কোনো কথা ডিটেলস আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। কারণ আমি বাংলাদেশে 2টা সেন্টার আছে, আইএফএ কনসালটেন্সি আর হচ্ছে সেন্ট্রাল শরিয়া, 2টা সেন্টারের সাথেই কথা বলছি, ওনারাও একই একই উত্তর দিয়েছেন, ওনারাও জানেন না। ওনারা আউফির সাথে একাধিকবার যোগাযোগ করেছে, আউফি এখনো পর্যন্ত সিলেবাস ক্লিয়ার করে নাই। তো সেই জন্য আহ আপাতত সিপিএসএস নিয়ে আমরা শুরু করি, এরপরে যদি ক্লিয়ার করে তখন অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিব। আর যাদের রেজিস্ট্রেশন সিপিএসএস এ করা আছে, তাদেরকে আউফি যদি সুযোগ দেয় তাহলে আপনারাও সিএসএ পরীক্ষাটা দিতে পারবেন। সাধারণত দেয় আর কি আউফি। আপনাদের যদি সিপিএসএস বা সিএসএ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোও করতে পারেন। আর না হয় মনে হয় আমরা আজকে শেষ করি। আপনারা যে কোনো সময় পার্সোনালি আমাকে অথবা আতিক ভাইকে অথবা আমাদের গ্রুপে যে কোনো সময় আপনাদের যে বিষয়গুলি জানতে চান এগুলো বলতে পারবেন।